পিএসসি ওয়ালা। তো WBPSC ওয়ালাতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কারেন্ট বাজেট, যেটা 2024-25। তো ইউজুয়ালি আমরা যেটা দেখতে পাই যে বাজেট সব মূলত ফেব্রুয়ারি মাসেই কিন্তু এসে যায়। আর এবছরও কিন্তু 1 ফেব্রুয়ারি আমরা একটা বাজেট কিন্তু দেখেছি, যেটা কিনা ইন্ট্রিম বাজেট। আর এই ইন্ট্রিম বাজেট আর ফুল বাজেটের মধ্যে পার্থক্য এটাই যে আমরা জানি যে ইন্ট্রিম বাজেট হচ্ছে সেই সময় আসে যেটা কিনা যেই ফিনান্সিয়াল ইয়ারে ইলেকশনস থাকে। তো এবছর তোমরা জানো যে লোকসভা ইলেকশন ছিল, তো সেই জন্যই কিন্তু ফেব্রুয়ারিতে যে বাজেটটা আমরা দেখেছি সেটা কি না ইন্ট্রিম বাজেট। আর নবগঠিত যে সরকার তাদের যে বাজেট নিয়ে এসছে সেটা কবে না দেখতেই পাচ্ছ যে জুলাই 2024, আর এটা কিন্তু ফুল বাজেট। তাহলে এই বাজেট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক রিগার্ডিং অল কম্পিটিটিভ এক্সাম। তোমরা যে কোনো এক্সামের জন্যই প্রিপারেশন নাও না কেন, এই যে জিএস বা জেনারেল স্টাডিজ থেকে কিন্তু এই বাজেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন কোশ্চেন্স কিন্তু আসে বাজেট থেকে। তো আজকে আমরা বাজেটের ওপর একটা কমপ্লিট ওভারভিউ নেওয়ার চেষ্টা করব এই ক্লাসের মধ্যে দিয়ে, ঠিক আছে? তো এই যে বাজেট তোমরা দেখতে পাচ্ছ যেটা জুলাই 2024 প্রকাশিত, যেটা 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের, এটা কিন্তু কি না ফুল বাজেট, ঠিক আছে? আমি আবারও বলছি এটা কি না এটা কিন্তু ফুল বাজেট, ঠিক আছে? ফেব্রুয়ারিতে যেটা ছিল সেটা ছিল হচ্ছে ইন্ট্রিম বাজেট। তো আমরা জানি যে বাজেট সবসময় হয় আপকামিং ইয়ারের, মানে 2024-25 এই যে ফিনান্সিয়াল ইয়ারে যে বাজেটটা এসছে এটা কি না ফুল বাজেট। আর ফুল বাজেট মূলত আমরা যেটা দেখতে পাই যে ফেব্রুয়ারি মাসেই চলে আসে, যেটা হয় আপকামিং ইয়ারের বাজেট। তো এবছর আমরা দুটো বাজেট দেখছি, একটা ইন্ট্রিম বাজেট আর একটা হচ্ছে ফুল বাজেট। তাহলে যে বছরগুলিতে ইলেকশন হয় তো সেই বছরগুলিতেই আমরা মূলত ইন্ট্রিম বাজেট দেখতে পাই, কারণ আমরা জানি না যে ইন ফিউচার এই যে গভর্নমেন্ট সেটা থাকবে কি থাকবে না, কারণ একটা অনিশ্চয়তা কিন্তু থেকেই যায়। তাহলে এই যে নতুন একটা সরকার ফরমেশন হচ্ছে তার এই যে মধ্যবর্তী পর্যায়ে গভর্নমেন্টের যে ফিনান্সিং বা যে ফান্ডিং সেটার জন্যই কিন্তু এই ইন্ট্রিম বাজেট আনা হয়। আর পরবর্তীতে যখন একটা সরকার গঠিত হয় তারা আবারও নিয়ে আসে কি না এই ফুল বাজেট। তো এবার আমরা যেটা ডিসকাস করব সেটা কি না ফুল বাজেট। এবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই যে মিনিস্ট্রি অফ ফিনান্স বাজেট ডিভিশন। তাহলে বাজেট কারা প্রকাশ করছে না মিনিস্ট্রি অফ ফিনান্স। তাহলে গভর্নমেন্টের বিহাফে যে মন্ত্রক এই বাজেট নিয়ে আসে সেটা কি না এখান থেকে আমরা জেনে যাচ্ছি যে মিনিস্ট্রি অফ ফিনান্স। তো এই টপিকে আমরা কি কি দেখব, তো চলো দেখে নিই একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, যেটা দেখতেই পাচ্ছ প্রথমেই যে বাজেট বা তার একটা ইন্ট্রোডাকশন, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে ঐতিহাসিক পটভূমি, তারপর আমরা যেটা দেখব স্ট্রাকচার অফ বাজেট, ইম্পর্টেন্ট ফ্যাক্টস আর ফান্ডস অফ ইন্ডিয়া। তো এই সেশনের মধ্যে দিয়ে আমরা মূলত এই জিনিসগুলো কিন্তু কভার করব। আশা করছি তোমাদের ক্লাসেস তোমরা বুঝতে পারছো এই WBPSC ওয়ালাতে। আর তোমাদের যা কিছু ডাউটস থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। প্রত্যেকটা ডাউট আমি পড়ার চেষ্টা করব, মানে প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো ডাউটস থেকে থাকে সেটা অবশ্যই আমি ক্লিয়ার করে দেব, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের সেশন, দ্যাট ইজ বাজেট। তো সবার প্রথমেই বাজেটের যদি আমরা একটা ডেফিনেশন দিই তো আমরা এভাবে বলতে পারি, আ বাজেট ইজ বেসিক্যালি আ ফিনান্সিয়াল প্ল্যান ফর আ স্পেসিফিক টাইম পিরিয়ড, দ্যাট ইজ ইউজুয়ালি ফর আ ইয়ার। তো আমরা যেটা দেখতে পাই যে বাজেটটা কি না বাজেট হচ্ছে একটা ফিনান্সিয়াল প্ল্যান যেখানে গভর্নমেন্ট তার ইনকাম আর এক্সপেন্ডিচারটাকে সেপারেটলি দেখায়, ঠিক আছে? যে গভর্নমেন্ট কোথা থেকে ফান্ড আনছে আর সেই ফান্ডটা কোথায় খরচা করা হবে। আর এই জন্যই এই বাজেটকে বলা হয় পাবলিক ফিনান্স, ঠিক আছে? তাহলে তোমরা মনে রাখবে যে বাজেটকে আমরা কি বলছি, বাজেটকে আমরা বলছি ইট ইজ আ পার্ট অফ পাবলিক ফিনান্স। আর পাবলিক ফিনান্স হচ্ছে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম রিলেটেড স্টাডি। গভর্নমেন্টের এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম রিলেটেড স্টাডি সেটাকেই আমরা বলে থাকি পাবলিক ফিনান্স। তো বাজেট ইজ আ পার্ট অফ পাবলিক ফিনান্স, অর ইউ ক্যান সে ইট ইজ আ পার্ট অফ ফিসকাল পলিসি। আর ফিসকাল পলিসিটি আমরা এভাবেও বলতে পারি যেটা একটা ফিনান্সিয়াল প্ল্যান যেটা বাজেটের মধ্যে দিয়ে কিন্তু গভর্নমেন্ট প্রকাশ করে। আর এই যে বাজেট শব্দটা আমরা প্রায়শই ইউজ করে থাকি, ইট ইজ অ্যাকচুয়ালি কেম ফ্রম আ ফ্রেঞ্চ ওয়ার্ড বুগেট, ঠিক আছে? তাহলে এটার যদি অরিজিন যদি আমরা বলি তাহলে এটা একটা ফরাসি শব্দ থেকে এসছে যেটা হচ্ছে বুগেট, যার মানে হচ্ছে আ লেদার ব্যাগ অর আ
পাউচ। তাহলে চলো একবার এখানে দেখে নি কি বলা রয়েছে। আ বাজেট ইজ আ ফিনান্সিয়াল প্ল্যান ফর আ ডিফাইন্ড পিরিয়ড, often 1 year. It is an extensive account of government's finances in which revenues from all sources, খুব important, revenues from all sources and expenses of all activities undertaken are aggregated, যেখানে গভর্নমেন্ট কোথা থেকে ইনকাম করছে আর এই টাকাগুলো কোথায় খরচা হচ্ছে তো তার সম্পর্কিত একটা খসড়া যেটা কিনা আমরা দেখতে পাই এই বাজেটের মধ্যে দিয়ে। তো আবারও বলি, এই যে বাজেট কথাটা আমরা বারবার উল্লেখ করে থাকি, আমাদের ভারতের সংবিধানে কিন্তু এই বাজেট শব্দটার কোথাও কোনো রকম উল্লেখ নেই, ঠিক আছে। আর্টিকেল 112 তোমরা জানো যেটা এই বাজেট সম্পর্কিত তথ্য দেয়, যেখানে বলা হয়েছে বাজেটকে কি না অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে আমরা এই যে বাজেট যেটা এখানে দেখতে পাচ্ছি তো সেটাকে কি বলবো না, সেটাকে আমরা বলবো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাদের ভারতের সংবিধান অনুযায়ী, আর্টিকেল 112, ঠিক আছে। তো এই সম্পর্কিত আরও তথ্য তোমরা নিশ্চয়ই পলিটি ক্লাসে জেনে থাকবে বা জানবে, বাট আমার যতটুকু জরুরি আমার এই ডিসকাশনে আমি ততটাই তোমাদের বলবো। তাহলে আর্টিকেল 112 যেটা কি ব্যাপারে বলছে না অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা সাধারণত বলে থাকি বাজেট। তো চলো এর হিস্টোরিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড জেনে নিই। The term budget is actually derived from a French word bouget, which means a leather bag or a pouch. It was first used in France in 1803. তাহলে সর্বপ্রথম এর উল্লেখ আমরা কোথায় দেখতে পাই না ফ্রান্সে দেখতে পাই। সর্বপ্রথম এর উল্লেখ আমরা দেখতে পাই ফ্রান্সে, আর এই শব্দটা একটা ফরাসি শব্দ থেকে এসছে যেটা কিনা বুগেট। আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনস অনুযায়ী, ভারতের সংবিধান অনুযায়ী আমরা এটাকে কি বলছি না অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আন্ডার আর্টিকেল 112, ঠিক আছে। তো আমরা মূলত যে বাজেট দেখে থাকি সেটা কবে না এক্সকিউজ মি, আমরা যেটা দেখি যে প্রত্যেক বছর ফেব্রুয়ারিতেই কিন্তু বাজেট চলে আসে। তো তোমাদের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে এই ফেব্রুয়ারি মাসেই কেন বাজেট আসে প্রত্যেকবার, বাট এবছর আমরা যেটা দেখছি সেটা কি না জুলাইয়ে কিন্তু ফুল বাজেট এসছে, আর এর পেছনে কারণ কি সেটা আমি শুরুতেই কিন্তু তোমাদের বলে দিয়েছি। তাহলে ফেব্রুয়ারিতে মূলত যে বাজেটটা আসে, এটা কেন ফেব্রুয়ারিতে আসে, কেন জানুয়ারি নয় বা কেন মার্চ নয়, কারণ আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা কিন্তু স্টার্ট হচ্ছে কবে না আমাদের ফিনান্সিয়াল ইয়ার কিন্তু স্টার্ট হয় 1st of এপ্রিল থেকে, ঠিক আছে। তাহলে বাজেট সবসময় কামিং ফিনান্সিয়াল ইয়ারের উপর বেস করেই কিন্তু বানানো হয়। আর ফেব্রুয়ারি মাসে কেন, এটা সেই ব্রিটিশ ট্র্যাডিশন ফলো করে তোমরা বলতে পারো, দুভাবে বলতে পারো। দেখ, একটা হচ্ছে ব্রিটিশ ট্র্যাডিশন ফলো করে, যেখানে ব্রিটিশরা সর্বপ্রথম কিন্তু এই বাজেট ইন্ট্রোডিউস করে। জেমস উইলসন ব্রিটিশ কোম্পানির বিহাফে কিন্তু এই বাজেটটা সর্বপ্রথম ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ বা তোমরা বলতে পারো যে সর্বপ্রথম আমাদের ইন্ডিয়ান বাজেট যেটা এটা ইন্ট্রোডিউস করেছিল জেমস উইলসন অন দ্য বিহাফ অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা ব্রিটিশ ক্রাউনকে রিপ্রেজেন্ট করেছিল এই বাজেট, ঠিক আছে। তো অফিসিয়ালি যদি আমরা বলতে পারি তাহলে এই বাজেটের ইন্ট্রোডাকশন অফিসিয়ালি এই ব্রিটিশদের হাত ধরেই কিন্তু হয়। আর অ্যাজ পার দ্য ব্রিটিশ লেগেসি আমরা যেটা দেখতে পাই তারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসের লাস্ট ওয়ার্কিং ডেতেই কিন্তু এই বাজেটটা রিপ্রেজেন্ট করতো। তো সেই ট্র্যাডিশনকে ফলো রেখেও বলতে পারো, অথবা এভাবেও ভাবতে পারো যেহেতু 1st of এপ্রিল আমাদের ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হচ্ছে, তো মাঝে আমরা এক মাসের একটা টাইম পেয়ে যাচ্ছি মার্চ মাসে, যদি কোনো কারেকশন ওয়ার্ক করার প্রয়োজন থাকে তো সেটা সেই সময়টাও কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো সেই জন্যই চেষ্টা করা হয় যে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কমপ্লিট বাজেটটা রিপ্রেজেন্ট করার জন্য বা করতে, ঠিক আছে। তো আমরা মূলত দেখে থাকি যে বাজেট পেশ হয় কবে না এই ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। দ্য ফার্স্ট ইউনিয়ন বাজেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ প্রেজেন্টেড বাই আর.কে. শম্মুখান শেট্টি অন 26th of November 1947। তাহলে প্রথম বাজেট যিনি পেশ করেন স্বাধীন ভারতে তিনি কে আর.কে. শম্মুখান শেট্টি, কবে না 26th of November 1947। 1947 ইজ দ্য ইয়ার ভারতের স্বাধীনতা লাভ। আমরা জানি যে 15ই আগস্ট 1947-এ আমরা স্বাধীনতা লাভ করি, আর তার পরবর্তীতে 26th of November আমরা যেটা দেখতে পাই যে না বাজেট পেশ করা হয় বাই আর.কে. শম্মুখান শেট্টি,
এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা মনে রাখবে, যে স্বাধীন ভারতে সর্বপ্রথম যেরকম আর কে শম্মুখান ছেত্রী বাজেট পেশ করেন, এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে মোরারজি দেশাই তিনি কিন্তু সর্বাধিকবার এই বাজেট পেশ করেছেন। আর সেই সংখ্যাটা কত না 10 বার, 10 টাইমস দ্য মোরারজি দেশাই হ্যাজ গিভেন বাজেট ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস। মানে সব থেকে বেশিবার বাজেট ভারতের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যদি আমরা দেখি, যিনি প্রকাশিত করেছেন বা পেশ করেছেন তিনি কে না মোরারজি দেশাই। আর সংখ্যাটা কত মনে রাখবে 10 বার। এছাড়াও 2019-20 যে বাজেট স্পিচ যদি আমরা ইন টার্মস অফ ডিউরেশন যদি দেখি, বক্তৃতা বা স্পিচ ইন টার্মস অফ ডিউরেশন যদি দেখি, তো সেটা কিন্তু লংগেস্ট ইন টার্মস অফ ডিউরেশন, যেটা নিয়েছিল 2 ঘন্টা 40 মিনিট মতো। ঠিক আছে, যেটা নিয়েছিল 2 ঘন্টা 40 মিনিট মতো। যিনি পেশ করেছিলেন তিনি বর্তমান আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন। তার যে বাজেট 2019-20 যে স্পিচ, সেটা কিন্তু দীর্ঘতম, এখনো পর্যন্ত দীর্ঘতম, ভারতের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে দীর্ঘতম বাজেট স্পিচ বলে মনে করা হয়। তাহলে এই কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস কিন্তু আমরা মনে রাখবো রিগার্ডিং বাজেট। ঠিক আছে, তো নেক্সট এবার আমরা চলে আসি বাজেট 2024-25। তো এবছর তোমরা যেটা দেখতে পাচ্ছ যে বাজেট, সেখানে যে 9টা সেগমেন্টে কিন্তু প্রায়োরিটি দিয়েছে গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে বাজেট প্রায়োরিটি লিস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্য ফিনান্স মিনিস্টার সেড ফর দ্য পারসুট অফ বিকশিত ভারত দ্য বাজেট, যেখানে এই বাজেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে 9টা প্রায়োরিটির কথা কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে, যেখানে গভর্নমেন্ট এফোর্ট দিবে, সেই প্রায়োরিটিগুলো কি কি? নাম্বার 1 প্রোডাক্টিভিটি অ্যান্ড রিজাইলেন্স ইন এগ্রিকালচার, নাম্বার 2 এম্পাওয়ারমেন্ট অ্যান্ড স্কিলিং, নাম্বার 3 ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট and social justice, number 4 manufacturing and service, number 5 urban development, number 6 energy security, number 7 infrastructure, number 8 innovation research and development, and number 9 next জেনারেশন রিফর্মস। তাহলে এই 8টা সেগমেন্ট যেখানে কিনা গভর্নমেন্ট কি করছে না প্রায়োরিটি দিচ্ছে। তাহলে এই 8টা সেগমেন্ট অবশ্যই আমরা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু মনে রাখবো। তাহলে বাজেট প্রায়োরিটির মধ্যে আমরা এই 9টা প্রায়োরিটি কিন্তু এবছর 2024-25 বাজেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এছাড়াও এখানে বাজেট এস্টিমেটস যদি আমরা দেখি 2024-25, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2024-25 যেখানে বাজেটে বলা রয়েছে যে টোটাল রিসিপ্ট আদার দ্যান বরোয়িং, মানে বরোয়িং ছাড়া গভর্নমেন্ট যে ফান্ডটা আনতে চলেছে এই বাজেটের মধ্যে দিয়ে, সেটার পরিমাণ কত না রুপিস 32.07 লাখ করোড়। ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের কাছে যে ফান্ড আসতে চলেছে এই বাজেটের মধ্যে দিয়ে, সেখানে প্রকাশিত যে ফিগার বা পরিসংখ্যান সেটা কি বলছে যে 32.07 লাখ করোড়, যেখানে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার মানে খরচা কত হচ্ছে? খরচা হচ্ছে 48.21 লাখ করোড়। ঠিক আছে, তাহলে এই ফিগারটাও কিন্তু আমরা মনে রাখবো না। ইনকাম বা রেভিনিউ, যেখানে রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি টোটাল রিসিপ্ট সেটা কত না 32.07 লাখ করোড়, whereas এক্সপেন্সেস যদি আমরা দেখি তো সেটা কত না 48.21 লাখ করোড়। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতেই পারছো যে দেয়ার ইজ আ ক্লিয়ার গ্যাপ বিটুইন এক্সপেন্স অ্যান্ড ইনকাম। ঠিক আছে, তাহলে আমরা যে টাকাটা খরচা করছি সেটা কিন্তু আমাদের ইনকামের তুলনায় অনেকটাই বেশি। ঠিক আছে, আর সেই জন্যই এই বাজেট যেটা সেটাকে বলা হয় ডেফিসিট বাজেট। ঠিক আছে, বাজেট সবসময় কি না ডেফিসিটে রয়েছে, আর এখানে এই ডেফিসিটটা বা এই ঘাটতিটা পূরণ করার জন্য গভর্নমেন্ট কি করে না ফান্ড বড় করে। তো সেই জন্যই এখানে দেখো এই জিনিসটা মেনশন করা রয়েছে, কি না আদার দ্যান বরোয়িং, ইনকাম আদার দ্যান কি না, বা এইখানে টোটাল রিসিপ্ট আদার দ্যান কি বলা রয়েছে না আদার দ্যান বরোয়িং বলা রয়েছে। কারণ প্রত্যেক
বছরই গভর্নমেন্টকে ফান্ড বড় করতে হয়, আর যেটাকে আমরা বলে থাকি ফিসকাল ডেফিসিট, যেটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, যেখানে জিজ্ঞেস করতে পারে যে এই ফিসকাল ডেফিসিট কত পার্সেন্ট, যেটা জিডিপির পার্সেন্টেজে কিন্তু প্রকাশ করা হয়, যেটা আগের বছরের বাজেটে ছিল 5.1% অফ জিডিপি, যেটা আগের বছরের বাজেটে কত ছিল না 5.1% অফ জিডিপি। তাহলে প্রত্যেক বছরে কিন্তু গভর্নমেন্টকে কিছু না কিছু ফান্ড এখানে বড় করতে হয়, আর একটা বছরে গভর্নমেন্ট তার এক্সপেন্সেসকে ফুলফিল করার জন্য যে ফান্ডটা বড় করে সেটাকেই আমরা বলছি ফিসকাল ডেফিসিট। আর এই ফিসকাল ডেফিসিট এবছর কত থাকবে, যেখানে পরিসংখ্যান বলছে এই ফিসকাল ডেফিসিট হবে হচ্ছে 4.9% of GDP, and the fiscal deficit is estimated at 4.9% of GDP। তো এই জিনিসটাও কিন্তু তোমরা মনে রাখবে, এই জিনিসটা অবশ্যই তোমরা মনে রাখবে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। ফিসকাল ডেফিসিটটা কি, তাহলে আবারও বলছি, ফিসকাল ডেফিসিট হচ্ছে একটা আর্থিক ঘাটতি, আর এই ঘাটতিটাকে পূরণ করার জন্য একটা ফিনান্সিয়াল ইয়ারে গভর্নমেন্ট যে ফান্ডটা বড় করছে সেটাই হচ্ছে সে দেশের ফিসকাল ডেফিসিট। আর এবছর আমাদের জিডিপির 4.9% থাকবে হচ্ছে ফিসকাল ডেফিসিট, যেটা আমরা দেখছি যে আগের বছরের তুলনায় কিন্তু কম। আগের বছর কত ছিল না 5.1% অফ জিডিপি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এবার আমরা এই যে দেখবো যে রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার, সেখানে কোথায় কিভাবে গভর্নমেন্ট ইনকাম করছে আর কোথায় কিভাবে এই ফান্ডগুলো খরচা করছে, তার জন্য আমাদের দেখতে হবে একটা বাজেটের স্ট্রাকচার, বা এই বাজেটের স্ট্রাকচারটা কিরকম হয়। তো সেই সম্পর্কিত ধারণা কিন্তু আমি দেব এই ক্লাসের মধ্যে দিয়ে, ঠিক আছে। আমরা অনেক সময় শুনে থাকি যে ক্যাপিটাল রিসিপ্ট, আমরা অনেক সময় শুনে থাকি রেভিনিউ রিসিপ্ট, যেরকম অনেক সময় আমরা শুনে থাকি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটা আগের বছরের তুলনায় বাড়ানো হয়েছে, ঠিক আছে, বা রেভিনিউ এক্সপেন্সেস সেটা কি। তো এই যে ধারণাগুলো বা এই যে টার্মগুলো, সেই সম্পর্কিত যে ধারণা সেটা ক্লিয়ার হবে যখন আমি তোমাদের এই বাজেটের স্ট্রাকচারটা নিয়ে ডিসকাস করব বা সেই স্ট্রাকচারটা দেখাবো। তো তোমরা অনেক সময় বাজেটে এই টার্মগুলো কিন্তু শুনে থাকবে যে রেভিনিউ রিসিপ্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল রিসিপ্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এই টার্মগুলোর সম্পর্কিত ধারণা তোমরা তখনই পাবে যখন আমি তোমাদের এই স্ট্রাকচারটা বোঝাবো, ঠিক আছে। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন বাজেট স্পিচের মধ্যে দিয়ে তিনি একটা মেসেজ দিয়েছেন। তো কি বলেছে যে turning attention to the full year and beyond, in this budget we particularly focus on employment, skilling, MSME and middle class। তো বলেছেন যে এই বছরের যে বাজেট সেটা সম্পূর্ণভাবে ফোকাস করছে কার উপর না এমপ্লয়মেন্টের উপর। তো আমরা জানি যে এমপ্লয়মেন্ট হচ্ছে আমাদের দেশের একটা মেজর ইকোনমিক প্রবলেম, যেখানে আনএমপ্লয়মেন্ট অনেকটাই বেশি। তো এই বাজেটের মধ্যে দিয়ে গভর্নমেন্ট ফোকাস করেছে এমপ্লয়মেন্ট, স্কিলিং, যেখানে আমরা দেখতে পাই যে আমাদের যে ওয়ার্কফোর্স তাদের কাছে ডিগ্রি তো রয়েছে বাট ইন্ডাস্ট্রি রিলেভেন্ট তাদের কাছে স্কিলস নেই। তো গভর্নমেন্ট এই স্কিল ট্রেনিংয়ের ওপরও কিন্তু ফোকাস করছে। এই বাজেটে কিন্তু আমরা দেখতে পাবো সেই বিষয়ক ফান্ডিংও কিন্তু গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। এমএসএমই রিলেটেড কিছু আপডেটস তো রয়েছে, আর তার পাশাপাশি মিডল ক্লাস তাদেরকেও কিন্তু ফোকাস করা হয়েছে। তা আমাদের যে সোসাইটি বা আমাদের দেশের যারা মিডল ক্লাস ফ্যামিলি তাদের ওপরও কিন্তু ফোকাস করা হয়েছে, যেখানে সবসময় একটা কথা বলা হয় যে না এই বাজেটে সবথেকে বেশি যাদের ওপর স্ট্রেস আসে তারা হচ্ছে কি না এই ইকোনমিতে যারা মিডল ক্লাস লোক রয়েছে তাদের ওপরই কিন্তু সবসময় একটা আর্থিক বোঝা আমরা দেখতে পাই। তো সেটার ওপরও কিন্তু এবার তিনি ফোকাস করেছেন, তিনি কিন্তু এই বিষয়ক একটা উক্তি তিনি করেছেন যে টার্নিং অ্যাটেনশন টু দ্য ফুল ইয়ার অ্যান্ড বিয়ন্ড ইন দিস বাজেট উই পার্টিকুলারলি ফোকাস অন এমপ্লয়মেন্ট, স্কিলিং, এমএসএমই অ্যান্ড মিডল ক্লাস। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার এই এমএসএমইটা কি? এই এমএসএমইটা কি? এমএসএমই মনে রাখবে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। তাহলে এমএসএমই হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো মূলত স্মল স্কেল ইন্ডাস্ট্রি তাদের ওপর কিন্তু ফোকাস থাকবে। আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্য প্রাইম মিনিস্টার্স প্যাকেজ অফ 5 schemes and initiatives to facilitate employment, skilling and other opportunities for 4.1 crore youth over 5 years। তো তিনি এটাও ইনশিওর করেছেন যে আমাদের দেশের
দেশের প্রধানমন্ত্রী যেটা চান যে এমপ্লয়মেন্ট, তো তার দরুন তিনি বলছেন যে 5টা স্কিমস এখানে উল্লেখ করা হয়েছে এই বাজেটে, যেখানে এমপ্লয়মেন্ট সেটাকে ফ্যাসিলিটেট করা হবে বাই স্কিলিং দ্য লেবার ফোর্স বা ওয়ার্ক ফোর্স, তাদেরকে বিভিন্ন স্কিল দেওয়ার মধ্যে দিয়ে, ঠিক আছে, যেখানে 4.1 করোড় ইউথ কামিং 5 বছরের মধ্যে তারা কিন্তু এমপ্লয়মেন্ট পাবে। তো সেটা কিন্তু বলা রয়েছে পিরিয়ড উইথ আ সেন্ট্রাল আউটলে অফ 2 লাখ করোড়। তো এখানে এই সম্পর্কিত আমরা একটা তথ্য কিন্তু পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে না, গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের ওপর কিন্তু ফোকাস করেছে, যেটা এই আমাদের ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন তার এই বাজেট স্পিচে কিন্তু তার একটা উল্লেখ রয়েছে, ঠিক আছে। তো চলো দেখে নিই নেক্সট বাজেটের আমাদের বাজেটের এবছরের যে মেজর যে ফোকাস, ঠিক আছে, ফোকাস অন 4 মেজর কাস্টস, ঠিক আছে। তাহলে এখানে 4টে জিনিসের ওপর ফোকাস করা হয়েছে মেনলি। নেক্সট প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি অন্নদাতা। তো এখানে একটা টার্ম উল্লেখ করা রয়েছে অন্নদাতা, যেখানে আমাদের বাজেটে ফোকাস দেখতে পাবো কি না ফার্মার্স, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি গরিব মানে হচ্ছে যারা পুয়ার, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি মহিলায় তার মানে হচ্ছে উইমেন, আর সবশেষে যেটা উল্লেখ রয়েছে সেটা কি না ইউবা, ঠিক আছে। তো এই 4টে মেজর কাস্ট আমরা দেখতে পাচ্ছি এবছরের বাজেটের মেন ফোকাসের মধ্যে কিন্তু রয়েছে। তো এর আগেই আমি তোমাদের সাথে ডিসকাস করেছি 9টা প্রায়োরিটি, আর নেক্সট যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে এই 4টে মেজর কাস্ট, যেখানে কিন্তু আমাদের এই বাজেট কিন্তু ফোকাস করেছে ফার্মার্স, তারপরেই রয়েছে পুয়ার, উইমেন অ্যান্ড ইউথ, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাজেটের থিম, ঠিক আছে। তাহলে বাজেটের থিমে যদি আমরা আসি, তাহলে এখানে আবারও 4টে আমরা থিম দেখতে পাচ্ছি এই বছরের বাজেটে, দ্যাট ইজ এমপ্লয়মেন্ট, ঠিক আছে। প্রথমেই আমরা যেটার উপর ফোকাস করছি সেটা কি না এমপ্লয়মেন্ট, তারপর নাম্বার 2 স্কিলিং, নাম্বার 3 এমএসএমই, অ্যান্ড নাম্বার 4 মিডল ক্লাস, ঠিক আছে, যেটা কি না যার উল্লেখ আমরা আমাদের যে ফিনান্স মিনিস্টার তার বাজেট স্পিচের মধ্যেও কিন্তু আমরা এর উল্লেখ পেয়েছি। চলো এবার শুরু করি আমাদের এই বাজেটের স্ট্রাকচার, ঠিক আছে। তো তাহলে বাজেটের স্ট্রাকচার যদি তোমরা বুঝতে চাও, তো এই স্ট্রাকচারটা তোমাদের আগে বুঝতে হবে, তারপরেই কিন্তু তোমরা এই বাজেটটা কিন্তু পড়বে, ঠিক আছে, তবে গিয়ে কিন্তু তোমরা এই টার্মগুলোর সাথে কিন্তু হ্যাবিচুয়েটেড হবে বা রিলেট করতে পারবে। তাহলে সবার আগে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই বাজেটের স্ট্রাকচারটাকে বোঝা, ঠিক আছে। তো আবারও বলছি, আমাদের দেশে সংবিধান অনুযায়ী বাজেটকে কি বলা হচ্ছে না, বাজেটকে বলা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো এখানে দেখতেই পাচ্ছ এর উল্লেখ কি বলা হয়েছে না অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্টিকেল 112, যেখানে রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার যেটাকে সেপারেটলি দেখানো হয়, ঠিক আছে। তো এখানে রেভিনিউ পার্টে যদি আমরা আসি, তো রেভিনিউ রিসিপ্টে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গভর্নমেন্টের মেজর সোর্স অফ ইনকাম, সেটা হচ্ছে ট্যাক্স। আর সবশেষে তোমাদের এটাও শেয়ার করব যে কোন ট্যাক্স থেকে গভর্নমেন্ট কত % ইনকাম করছে, বা গভর্নমেন্টের সোর্স অফ ইনকামের মধ্যে থেকে ট্যাক্সের কন্ট্রিবিউশন কতটা, কত % ওয়াইজ কতটা, কোন ট্যাক্সের কন্ট্রিবিউশন সব থেকে বেশি, এই সব তথ্যই কিন্তু থাকবে। তো ধৈর্য ধরে এন্ড অবধি কিন্তু সেশনটা তোমরা দেখবে, সমস্ত ইনফরমেশনই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব এই সেশনের মধ্যে থেকে। তো সবার আগে আমরা কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করে নিই বাজেটের। আমরা প্রায়শই দেখি যে যখনই এই বাজেট আসে আমরা চোখ কান বন্ধ করে কি করতে থাকি না মুখস্থ করতে থাকি, ঠিক আছে। আমরা কি করতে থাকি, বাজেটের ডেটাগুলো না বুঝে না জেনে কি করতে থাকি না মুখস্থ করতে থাকি। তো সবার আগে দেখো, এই ডেটাগুলো তো আমাদের মনে রাখতে হবেই, বাট আমরা যদি একটু ব্যাপারগুলো বুঝে নিই তাহলে কি মনে রাখতে আমাদের সুবিধা হয়, জিনিসগুলোকে আমরা আরও ইজিলি রিলেট করতে পারবো, ঠিক আছে। তো সবার প্রথমেই আমরা যেটা দেখছি যে বাজেটে মূলত মনে রাখবে যে দুটো অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আবারও বলছি, বাজেটের দুটো অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট আর একটা কি না ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই রেভিনিউ অ্যাকাউন্টের যে রিসিপ্ট পার্ট, সেখানে দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে নন ট্যাক্স। তো এখানে আমরা যে কম্পোনেন্টটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স মূলত দু ধরনের আমাদের দেশে দেখতে পাই, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। যদি এক্সাম্পল চাও তাহলে এখানে বলতে পারি যে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এই ট্যাক্সগুলো কি ওয়েলথ ট্যাক্স, এগুলো হচ্ছে ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে তোমরা বলতে পারো সেল ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এক্সাইজ ডিউটি, ভ্যাট, জিএসটি, এগুলো হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। যেহেতু 1 জুলাই 2017 আমাদের দেশে জিএসটি নিয়ে আসা হয়েছে, আর এই জিএসটি আসার পর অনেকগুলোই যে ইনডিরেক্ট ট্যাক্স যেগুলো রয়েছিল
সিস্টেমে সেগুলোকে কিন্তু জিএসটি সাবজিউম করে নিয়েছে। যেরকম এখন আর আলাদা করে সেলস ট্যাক্স দেখতে পারবে না, এক্সাইজ ডিউটি দেখতে পারবে না, ভ্যাট দেখতে পারবে না, সার্ভিস ট্যাক্স দেখতে পারবে না, সেগুলোকে জিএসটি কিন্তু সাবজিউম করে নিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের যে মেজর সোর্স অফ ইনকাম সেটা কোথা থেকে আসছে, সেটা কি না আসে এই ট্যাক্স থেকে। আর এই ট্যাক্স মূলত দু ধরনের আমাদের দেশে হয়, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এবার এই ট্যাক্স বিষয়ক আলোচনার জন্য আমরা একটা সেপারেট ক্লাস রাখবো, যেখানে হয়তো এই ট্যাক্সগুলো আমরা চেষ্টা করব যে আরও ডিটেলে বোঝানোর, যে এই ট্যাক্সেরও বিভিন্ন নেচার হয়, যেরকম প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, ডিগ্রেসিভ, প্রপোর্শনাল। তো সেই সম্পর্কিত তথ্য আমরা ট্যাক্সের সেশনে কিন্তু আমরা ডিসকাস করব। আজকে আমরা মূলত যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে বাজেট। ঠিক আছে, এছাড়াও যে নন ট্যাক্স রিলেটেড যে ইনকাম রয়েছে, ঠিক আছে, নন ট্যাক্স রিলেটেড যে ইনকাম রয়েছে, তো সেগুলোর মধ্যে কি না সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, ডিভিডেন্ড অ্যান্ড প্রফিট, ইন্টারেস্ট রিসিভড, গ্রান্ট রিসিভড, তো এগুলো রয়েছে কিসে না এই নন ট্যাক্স রিলেটেড এক্সামে। ঠিক আছে, তো আমি সবার আগে যেটা করব না এই স্ট্রাকচারটাকে না একটু ড্র করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। ঠিক আছে, তাহলে আমি শুরুতেই কি বললাম যে ট্যাক্স, আমরা বাজেটকে বলছি কি না, আমরা বাজেটকে এখানে বলছি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কি বলছি? অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা শর্টে বলে থাকি এএফএস, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা শর্টে কি বলছি? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে শর্টে বলছি এএফএস। ঠিক আছে, এই এএফএস যেটা, এর মূলত কি না দুটো কম্পোনেন্ট হয়, এর মূলত দুটো কম্পোনেন্ট হয়। ঠিক আছে, এর মূলত দুটো কম্পোনেন্ট। নাম্বার ওয়ান, সরি, এখানে আমরা বলতে পারো যে দুটো অ্যাকাউন্ট, যেরকম আমরা যে প্যান্ট, জিন্সের প্যান্ট পরে থাকি, তো দেখবে যে জিন্সের প্যান্টে দুটো পকেট থাকে। তো মনে করো যে এখানেও গভর্নমেন্টের কাছে দুটো ওয়ালেট রয়েছে। ঠিক আছে, এই দুটো পকেটে কি না দুটো ওয়ালেট রয়েছে। একটা ওয়ালেটের নাম রেভিনিউ অ্যাকাউন্ট, আরেকটা ওয়ালেটের নাম সরি ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে একটা ওয়ালেটের নাম রেভিনিউ অ্যাকাউন্ট, আরেকটা ওয়ালেটের নাম কি ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আবার এই রেভিনিউ অ্যাকাউন্টের দুটো কম্পোনেন্ট, আর এই ক্যাপিটাল অ্যাকাউন্টের আবার দুটো কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি কি রয়েছে না রেভিনিউ অ্যাকাউন্টে রয়েছে রেভিনিউ রিসিপ্ট, এই পাশে রয়েছে এক্সপেন্ডিচার। এখানেও ক্যাপিটাল অ্যাকাউন্টে কি রয়েছে না ক্যাপিটাল রিসিপ্ট, এই পাশে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, এই রিসিপ্ট দু ধরনের, এখানে রিসিপ্ট আবার দু ধরনের। আমরা এখানে রিসিপ্টটা কি দেখছি দু ধরনের, যেখানে একটা কি সরি একটা হচ্ছে ট্যাক্স আর এটা হচ্ছে নন ট্যাক্স। ঠিক আছে, তাহলে এতদূর আমরা অলরেডি কিন্তু দেখে নিয়েছিলাম, যেখানে ট্যাক্সের ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম যে এখানে ট্যাক্স আবার কীরকম না ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। আবার নন ট্যাক্স রিলেটেড যদি আমরা ইনকাম দেখি, সেখানে কি কি ছিল? সেলিং গুডস অ্যান্ড
সার্ভিসেস, আমরা কি দেখলাম? সেলিং গুডস অ্যান্ড সার্ভিসেস। ইন্টারেস্ট রিসিভড, ডিভিডেন্ড, প্রফিটস, গ্রান্টস রিসিভড, এটসেট্রা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে নন ট্যাক্স রিলেটেড গভর্নমেন্টের ইনকাম। ঠিক আছে, এবার যদি আমরা এক্সপেন্ডিচারে আসি, তাহলে এক্সপেন্ডিচারে আমরা মূলত যেটা দেখতে পাই যে গভর্নমেন্টের যে মেজর এক্সপেন্সেস সেটা কোথায় যায় না, এখানে ইন্টারেস্ট পেমেন্টস, নেক্সট subsidies, defense, pension, grants given, etc. তাহলে এটা কি না, এটা হচ্ছে গভর্নমেন্টের আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেজর এক্সপেন্সেস। ঠিক আছে, যেটা কোথায় রাখা হচ্ছে না রেভিনিউ এক্সপেন্ডিচারে। ঠিক আছে, এটা কোথায় রাখা হচ্ছে না রেভিনিউ এক্সপেন্ডিচারে। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে আসি, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ফার্দার দুটো কম্পোনেন্ট, এই ক্যাপিটাল অ্যাকাউন্টের আবার ফার্দার দুটো কম্পোনেন্ট। একটা হচ্ছে ডেট আর এটা হচ্ছে নন ডেট। ডেট মানে হচ্ছে ধার। ঠিক আছে, তাহলে আমরা একটু আগেই দেখলাম যে গভর্নমেন্ট কিন্তু কিছু ফান্ড বড় করেও নিয়ে আসে। ঠিক আছে, যেটাকে আমরা বলছি ডেট। তো যখন আমরা এখানে একটু আগেই যে রিসিপ্ট দেখলাম, এখানে কি বলেছে যে আদার দ্যান বড়োয়িং, তার মানে এখানে বড়োয়িং ছাড়া যে গভর্নমেন্টের যে টোটাল রিসিপ্ট যেটা 32.07 লাখ কারোর। ঠিক আছে, তাহলে এবার এই যে বড়োয়িং যেটা, ঠিক আছে, সেটা কোন অ্যাকাউন্টের পার্ট? সেটা হচ্ছে এই ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট, যেখানে ডেট মানে হচ্ছে ধার, যেটা দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারনাল ডেট, আরেকটা হচ্ছে এক্সটার্নাল ডেট। মানে একটা দেশের অভ্যন্তরে যে বড়োয়িং, আরেকটা কি না এক্সটার্নাল ডেট। ঠিক আছে, একটা কি না এক্সটার্নাল যে ডেট রয়েছে যেটা দেশের বাইরে থেকে বড় করা হয়। ঠিক আছে, আর নন ডেট রিলেটেড যে ফান্ড যেগুলো, সেটা কি না ডিসইনভেস্টমেন্ট বা লোন রিকভার্ড। বিভিন্ন সময় গভর্নমেন্ট স্টেটকে লোন দিয়ে থাকে, বিভিন্ন দেশকে লোন দিয়ে থাকে, সেই টাকাটা ফিরে আসলো। অথবা ডিসইনভেস্টমেন্ট, যেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন গভর্নমেন্ট সংস্থা তার শেয়ার বিক্রি করেও কিন্তু গভর্নমেন্ট একটা ইনকাম করে থাকে, যেটা কোথায় যাচ্ছে না এই ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু সবার আগে আমাদের বুঝতে হবে, তবে গিয়ে কিন্তু তোমরা এই বাজেটটাকে কিন্তু রিলেট করতে পারবে। ঠিক আছে, এবার এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টের যে এক্সপেন্সেস সেটা কি না, এখানে আবার আমরা দেখতে পারি যে লোন গিভেন, যে গভর্নমেন্ট কাউকে লোন দিচ্ছে। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাসেটে ইনভেস্ট করছে, মানে ধরে নাও যে গভর্নমেন্ট রেলের ইঞ্জিন বা কোচ এগুলো কিনছে, তো সেগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, তাহলে এই পার্টের যে এক্সপেন্সেস সেটা কিন্তু রেভিনিউ অ্যাকাউন্টে আবার ইনকাম দিচ্ছে। কিভাবে সেটা আবার বলছি। নেক্সট ইনভেস্টমেন্ট বলতে পারি, যে গভর্নমেন্ট যদি কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে, তো সেটা এই ইনভেস্টমেন্টস
ঠিক আছে। তো সেটা আবার এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের পার্ট। তাহলে এই হচ্ছে আমাদের বাজেটের কিন্তু স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাজেটের কি না স্ট্রাকচার। তো একটা জিনিস এখানে লক্ষ্য করো যে ক্যাপিটাল অ্যাকাউন্টের যেটা রিসিপ্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টের যেটা রিসিপ্ট মানে হচ্ছে এখানে ইনকামিং মানি, মানে যেখানে টাকা আসছে, ঠিক আছে, রিসিপ্ট। তো এখানে এই যে ডেট, তার জন্য কিন্তু রেভিনিউ অ্যাকাউন্টের এক্সপেন্সেস বাড়ছে। যেরকম আমরা এখানে বড় করছি ফান্ড, ঠিক আছে, তার জন্য আমাদের কিন্তু ইন্টারেস্ট দিতে হয়, তার জন্য আবার এখান থেকে কি হচ্ছে না টাকা বেরিয়ে যাচ্ছে অ্যাজ আ ইন্টারেস্ট পেমেন্ট, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এই পার্টে আবার যেটা এক্সপেন্স করছি, এই পার্টে যেটা খরচা হচ্ছে, যেরকম লোন গিভেন, ক্যাপিটাল অ্যাসেট ইনভেস্টমেন্ট, তার দরুন আমরা আবার ইনকাম পাচ্ছি কোথায়, এই নন ট্যাক্স রিলেটেড ইনকাম, যেখানে আমরা রিসিপ্টে কি দেখতে পাচ্ছি যে সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে, যেরকম গভর্নমেন্ট রেলওয়ে সার্ভিসেস দিচ্ছে, পোস্টাল সার্ভিস, তার দরুন কি গভর্নমেন্ট ইনকাম করছে। এছাড়াও আমরা যদি লোনে টাকা দিই তাহলে আমরা এখানে কি ইন্টারেস্ট পাচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি ইনভেস্ট করে থাকি তাহলে তার প্রফিট বা তার ডিভিডেন্ড পাচ্ছি, বোঝা গেল ব্যাপারটা। আর গ্রান্টসগুলো কি, গ্রান্ট যেগুলো সেগুলো কিন্তু এই টাকাগুলো কখনো ফেরত দিতে হয় না, ঠিক আছে, অনেকটা ওই ডোনেশন টাইপ। বিভিন্ন মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস থেকে কিন্তু অনেক সময় আমরা, বা বিভিন্ন দেশ থেকে আমরা অনেক সময় গ্রান্টস পেয়েও থাকি, আবার আমরা গ্রান্টস কিন্তু দিয়েও থাকি। যেরকম নেপাল, ভুটান বা এই সমস্ত দেশ, আফগানিস্তান, এগুলোকে বিভিন্ন এই সমস্ত ছোটো ছোটো দেশকে আমরা কখনো কি না বিভিন্ন সময় গ্রান্টস দিয়ে থাকি, যেই টাকাটা কিন্তু আর ফেরত আসার নয়। আবার যদি লোনে টাকা দিয়ে থাকি, ঠিক আছে, সেটাকে সেখান থেকে কিন্তু আবার আমরা কি ইন্টারেস্ট রিসিভ করছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বাজেটের স্ট্রাকচার, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্টিকেল 112, আর্টিকেল 112, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে এটা কিন্তু এই বাজেটের স্ট্রাকচার। তো চলো এবার আবারও ডিসকাস করে নিই। তাহলে এখানে কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু মেনশন করা রয়েছে। যেরকম আমরা এখানে একটু আগেই দেখলাম যে নন ট্যাক্স রিলেটেড ইনকাম, তারপর এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কি না ইন্টারেস্ট পেড, গ্রান্টস গিভেন, সাবসিডিজ, ডিফেন্স, পেনশন এটসেট্রা। তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে ডেট আর নন ডেট, যেখানে রয়েছে ইন্টারনাল ডেট, এক্সটার্নাল ডেট, ডিসইনভেস্টমেন্ট, লোন রিকভার্ড, আর এক্সপেন্ডিচারে যেরকম লোন গিভেন, ক্যাপিটাল অ্যাসেট, ইনভেস্টমেন্ট। তো এই সমস্ত কিছুই কিন্তু এই স্ট্রাকচারে রয়েছে। তো তোমরা এই স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, যাতে তোমরা পরবর্তীতে যখন বাজেটটা পড়বে তো সেটাকে ইজিলি রিলেট করতে পারো, ঠিক আছে। চলো দেখে নিই এবার কারেন্ট বাজেটে এই সংক্রান্ত কি আপডেটস রয়েছে। তাহলে আমরা এখানে বাজেট এস্টিমেটসে যেটা দেখতে পাচ্ছি যে এই রেভিনিউ রিসিপ্ট, তার মানে এই যে একটু আগেই আমরা কি দেখলাম যে রেভিনিউ রিসিপ্ট এই পার্টটা, ঠিক আছে, একটু আগেই আমরা দেখলাম কি না এই রেভিনিউ রিসিপ্ট মানে এই পার্টটা। তাহলে এই পার্টটায় আমরা এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি যে বাজেট এস্টিমেটে কি বলা হয়েছে না 31.3 লাখ করোড় গভর্নমেন্ট কিন্তু এই রেভিনিউ রিসিপ্টে কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে, রেভিনিউ রিসিপ্টে নিয়ে আসবে, যেখানে আমরা দেখছি ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স রিলেটেড ইনকাম। তাহলে বুঝতে সুবিধা হচ্ছে কি হচ্ছে না? তাহলে এখানে যখন আমরা দেখছি 31.3, আর এই ফিগারটা কিসে রয়েছে, এই ফিগারটা রয়েছে কিসে না দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে লাখ করোড়, ঠিক আছে, এখানে কিসে বলা রয়েছে না রুপিস লাখ করোড়ে বলা হয়েছে। তাহলে কত 31.3 লাখ করোড় রেভিনিউ রিসিপ্টে আসছে 2024-25 বাজেট এস্টিমেট অনুযায়ী। তাহলে আমরা সিম্পলি এখানে ভ্যালুটা বসিয়ে দেব 31.3 লাখ করোড়, 31.3 লাখ করোড় রুপিস 31.3 লাখ করোড়। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে 31.3 লাখ করোড় কিন্তু রেভিনিউ রিসিপ্টে আসছে, যেখানে কি রয়েছে, যেখানে ট্যাক্স রয়েছে, নন ট্যাক্স রিলেটেড ইনকাম রয়েছে। এবার যদি আমরা এখানে দেখি যে ক্যাপিটাল রিসিপ্টে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাপিটাল রিসিপ্টে থাকছে হচ্ছে 16.9 লাখ করোড় রুপিস বাজেট এস্টিমেট অনুযায়ী 2024-25 আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি 16.9 লাখ করোড়। তাহলে এখানে আমরা যেটা দেখব যে 16 তাহলে এই রিসিপ্টে আমরা যেটা কি দেখব যে 16.9 লাখ করোড় রুপিস, 16.9 লাখ করোড়। তাহলে ক্যাপিটাল রিসিপ্টে আসছে 16.9 লাখ, আর রেভিনিউ রিসিপ্টে কি আসছে 31.3 লাখ করোড়, ঠিক আছে, ক্লিয়ার এটা,
ঠিক আছে, এবার আমরা চলে যাব এক্সপেন্ডিচারে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে রেভিনিউ এক্সপেন্ডিচার কত না 2024-25 বাজেটের যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজেট এস্টিমেশন অনুযায়ী যে এক্সপেন্ডিচার যেখানে থাকছে কত না এখানে 37.1 লাখ করোড় রুপিস। আর এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত থাকছে না 15 লাখ করোড়, বাজেট এস্টিমেট অনুযায়ী কি না 15 লাখ করোড়। তাহলে সিম্পলি আমরা এখানে লিখে দেব 15 লাখ, আরেকটায় 37.1, ঠিক আছে 37.1, এখানে 37.1 লাখ করোড় রুপিস, 37.1 লাখ করোড়। আর এখানে আমরা যেটা দেখছি এক্সপেন্ডিচার কত থাকছে রুপিস 15 লাখ করোড়, ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখতেই পাচ্ছ, এখান থেকেও দেখতে পাচ্ছ যে দেয়ার ইজ আ ক্লিয়ার ডিফারেন্স বিটুইন revenue and expenditure, there is a clear difference between revenue and expenditure, ঠিক আছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে গ্যাপ যেটা রয়েছে, ঠিক আছে, যেখানে গ্যাপ কত রয়েছে না এখানে এক্সপেন্ডিচার 37.1 আর ওখানে 31.3, ঠিক আছে 31.3, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা গ্যাপ দেখতে পাচ্ছি এই গ্যাপটাকেই আমরা বলবো রেভিনিউ অ্যাকাউন্ট ডেফিসিট। এই গ্যাপটাকে আমরা কি বলবো যে না এক্সপেন্ডিচার ইজ গ্রেটার দ্যান রিসিপ্ট। তাহলে এক্সপেন্ডিচার যেহেতু বেশি, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে গ্যাপ যেটা সেটাকে আমরা বলবো রেভিনিউ অ্যাকাউন্ট ডেফিসিট, ঠিক আছে, রেভিনিউ ডেফিসিট আমরা এটা বলবো, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা এবার দেখি যে গভর্নমেন্ট কোন ট্যাক্স থেকে কত কি ইনকাম করছে পার্সেন্টেজ ওয়াইজ। যদি আমরা দেখি তাহলে গভর্নমেন্টের সব থেকে বেশি ফান্ড আসছে কোথায় না এই গভর্নমেন্ট যদি 100 টাকা ইনকাম করে, বা 100 টাকা যদি নিয়ে আসে 100 টাকা যদি নিয়ে আসে, তো এই 100 টাকার মধ্যে 27% হচ্ছে বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস। তার মানে এই 100 টাকার মধ্যে 27 টাকাই হচ্ছে আমরা কি করছি না এই ফান্ডটা বড় করছি। আর এই জন্য যদি এক্সামে তোমাদের প্রশ্ন দেয় যে গভর্নমেন্ট সব থেকে বেশি এক্সপেন্স করে কোথায়, ঠিক আছে, যে অ্যাজ পার দ্য বাজেট 2024-25 গভর্নমেন্ট সব থেকে বেশি এক্সপেন্সেস কোথায় করছে, ধরো অপশানে দিয়ে দিল ইন্টারেস্ট পেমেন্ট, সাবসিডিজ, ডিফেন্স, পেনশন, এই চারটে অপশনস দিয়ে দিল যে ইন্টারেস্ট পেমেন্ট, সাবসিডিজ, ডিফেন্স, পেনশন। সেক্ষেত্রে আনসার কি হবে, সবসময় মনে রাখবে আনসার হয়ে যাবে ইন্টারেস্ট পেমেন্ট। আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে ইন্টারেস্ট পেমেন্ট। কি হবে আনসার, ইন্টারেস্ট পেমেন্ট। কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বরোয়িং এর পরিমাণটা অনেকটাই বেশি। কত না বরোয়িং হচ্ছে 27%, তো অটোমেটিক্যালি যখন এক্সপেন্সেস করছে সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ টাকাটাই চলে যাচ্ছে ইন্টারেস্ট পেমেন্টে। বেশিরভাগ টাকাটাই কোথায় চলে যাচ্ছে না ইন্টারেস্ট পেমেন্টে, কিন্তু বেশিরভাগ টাকাটাই চলে যাচ্ছে কত না 19%। মানে 100 টাকা যদি ব্যয় করে গভর্নমেন্ট তার মধ্যে থেকে 19 টাকাই চলে যাচ্ছে ইন্টারেস্ট পেমেন্টে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে অপশনগুলো কিন্তু কি বলেছিলাম যে না ডিফেন্স, ইন্টারেস্ট পেমেন্ট, সাবসিডিজ, ঠিক আছে, ডিফারেন্স এখানে কি ছিল ডিফেন্স, ইন্টারেস্ট পেমেন্ট, সাবসিডিজ, পেনশন, এই কটা ছিল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 19% কোথায় চলে যাচ্ছে না 19% চলে যাচ্ছে ইন্টারেস্ট পেমেন্টে। যেখানে ডিফেন্স, অনেকেই বলে ডিফেন্স, এটার উত্তর ডিফেন্সে যাচ্ছে 8%, সাবসিডিজে যাচ্ছে 6% আর পেনশনে যাচ্ছে হচ্ছে 4%। তাহলে এই চারটে যদি অপশন থাকে তাহলে কি হবে আনসার, মনে রাখবে এর আনসার হয়ে যাবে ইন্টারেস্ট পেমেন্ট। বাট ওভারঅল যদি আমরা দেখি এক্সপেন্সেস, সেখানে সব থেকে বেশি এক্সপেন্সেস হচ্ছে কোথায়, সব থেকে বেশি এক্সপেন্সেস এবার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টেটস শেয়ার অফ ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজ,
ঠিক আছে। তাহলে এখানে গভর্নমেন্ট ট্যাক্সের থ্রু যে টাকাটা আনছে তার একটা পোর্শন কিন্তু স্টেটকেও দিতে হচ্ছে, আর সেখানে কিন্তু 21%, মানে 100 টাকা যদি খরচ হচ্ছে সেখানে 21 টাকাই এখানে স্টেটকে কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে। এছাড়া ইন্টারেস্ট পেমেন্ট, সেখানে আমরা যদি সিকোয়েন্স ওয়াইজ দেখি, ইট ইজ আ সেকেন্ড হাইয়েস্ট এক্সপেন্ডিচার অফ দ্য কারেন্ট বাজেট, অ্যাজ পার দ্য কারেন্ট বাজেট, যেটা কিনা সেকেন্ড হাইয়েস্ট এক্সপেন্ডিচারে রয়েছে। বাট আমি যখন প্রশ্নটা বলেছিলাম সেখানে কিন্তু এই অপশনটা ছিল না, সেই জন্য আনসার হয়ে গেছিল ইন্টারেস্ট পেমেন্ট। তো চলো এক এক করে দেখে নিই। এবার ট্যাক্সের ক্ষেত্রে যদি দেখি, ইনকাম ট্যাক্স থেকে কিন্তু সব থেকে বেশি গভর্নমেন্ট ইনকাম করছে। কোথা থেকে না, মনে রাখবে ইনকাম ট্যাক্স থেকে কিন্তু সব থেকে বেশি এখানে ইনকাম করছে। কোথা থেকে না, ইনকাম ট্যাক্স থেকে, ঠিক আছে। তারপরে যেটা দেখতে পাচ্ছ যে জিএসটি অ্যান্ড আদার ট্যাক্সেস, আদার যে ইনডিরেক্ট ট্যাক্সেস রয়েছে সেখান থেকে 18% আসছে, কর্পোরেশন ট্যাক্স থেকে আসছে 17%, কাস্টমস থেকে আসছে 4% কাস্টমস থেকে, ঠিক আছে। নন ট্যাক্স রিলেটেড রিসিপ্ট, তো আমরা স্ট্রাকচারে যদি যাই তাহলে নন ট্যাক্স রিলেটেড মানে আমরা এই দেখতে পাচ্ছি নন ট্যাক্স রিলেটেড, ঠিক আছে। আমরা নন ট্যাক্স রিলেটেড যে রিসিপ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি এই জন্যই বলেছি যে এই স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে তোমরা এই জিনিসগুলোকে রিলেট করতে পারো। তাহলে নন ট্যাক্স রিলেটেড যে ইনকাম আমরা কি দেখতে পাচ্ছি, নন ট্যাক্স রিলেটেড এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম সেটা হচ্ছে 9%, ঠিক আছে। 1% থাকছে হচ্ছে নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট, যাহলে এই যে ডিসইনভেস্টমেন্ট আর লোন রিকভার্ড সেখান থেকে কি না নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট সেটা থাকছে হচ্ছে 1%। এছাড়া এক্সাইজ ডিউটি সেখান থেকে হচ্ছে 5%, তোমরা দেখতেই পাচ্ছ এক্সাইজ ডিউটি থেকে কত না 5%। আর বরোয়িং লায়াবিলিটিসটা কিন্তু সব থেকে বেশি, যেটা হচ্ছে 27%, বোঝা গেল। তাহলে আমরা এখানে গভর্নমেন্টের যে ইনকাম, মেজর সোর্স অফ ইনকাম যদি আমরা দেখি, তাহলে ট্যাক্স কিন্তু ইজ আ মেজর সোর্স অফ গভর্নমেন্ট ইনকাম। 19%, 5% প্লাস 18%, 17%, 4%। তাহলে এগুলোকে যদি অ্যাড করো তাহলে এর থেকে আমরা এটাই বুঝতে পারছি যে গভর্নমেন্টের যে মেজর রেভিনিউ সেটা আসছে কোথা থেকে, সেটা আসছে ট্যাক্স থেকে। তাহলে ট্যাক্স ইজ আ মেজর সোর্স অফ গভর্নমেন্টস ইনকাম, বোঝা গেল, ক্লিয়ার, ঠিক আছে। আশা করছি তোমরা রিলেট করতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে গভর্নমেন্ট কোথায় মানে আর্ন করছে কিভাবে, আর সেই টাকাটাই পাবলিক এক্সপেন্ডিচারে কোথায় কি খরচা করছে। তাহলে ডিফেন্সে আমাদের টোটাল বাজেটের 8% ফান্ড কিন্তু খরচা হচ্ছে ডিফেন্সে, সেখানে সাবসিডিজে 6%। আর মনে রাখবে যে ফুড সাবসিডিতে কিন্তু সব থেকে বেশি গভর্নমেন্ট ফান্ডস দেয়, ঠিক আছে। ফুড সাবসিডি থেকে শুরু করে এছাড়া এলপিজি রয়েছে, ফার্টিলাইজার রয়েছে, ঠিক আছে। তো আদার এক্সপেন্সেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 9%, সেন্ট্রাল স্পন্সর স্কিম 8%, ফিনান্স কমিশন তার যে রেকমেন্ডেশন সেখানে আমরা দেখতে পাচ্ছি 9%, পেনশন ফান্ড 4%, অ্যান্ড সেন্ট্রাল সেক্টর স্কিম এক্সক্লুডিং ক্যাপিটাল আউটলে অন ডিফেন্স অ্যান্ড সাবসিডিজ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 16%। তাহলে ডিফেন্স ছাড়া যে আদার যে সাবসিডিজ সেখানে কিন্তু যে বিভিন্ন সেন্ট্রাল সেক্টর স্কিম যেটা রয়েছে সেখানে কিন্তু 16% ফান্ডস কিন্তু এখানে গভর্নমেন্ট খরচা করছে। তাহলে রুপিস কামস ফ্রম অ্যান্ড রুপিস গোস টু আমরা কিন্তু এখানে ডিসকাস করে নিলাম। এবার আমরা আসি যে বাজেটের কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এখানে বাজেটের কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তাহলে আমরা দেখতে পেয়েছি যে এবার বাজেটে কিন্তু এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিল ট্রেনিং প্রোগ্রাম সেই সম্পর্কিত কিন্তু বিভিন্ন আপডেটস রয়েছে, যেখানে 3টে এমপ্লয়মেন্ট স্কিম বলা রয়েছে, যেটা হচ্ছে স্কিম এতে ফার্স্ট টাইমার যারা প্রথম মানে একদম ফ্রেশার বা যারা প্রথম জব পেয়েছে তো তাদের ক্ষেত্রে একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি, 1 month ওয়েজ টু নিউ entrants in all formal sector in 3 installments up to rupees 15,000 expected to benefit 210 lakhs মানে 2.1 লাখ ইউথ যারা বেনিফিটেড হবে এই স্কিমে, যারা একদমই প্রথমবারের জন্য জব পেতে চলেছেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট 15,000 করে কিন্তু একটা অ্যামাউন্ট দেবে, 3টে ইনস্টলমেন্টে কিন্তু এটা দেওয়া হবে। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি স্কিম বিতে যেটা বলা হচ্ছে জব ক্রিয়েশন ইন ম্যানুফ্যাকচারিংয়ে যারা জব পাবে, ফার্স্ট টাইম এমপ্লয়ি কাদের না, এটা কিন্তু যারা প্রথমবারের জন্য জব করছে বা জব পাচ্ছে তাদের ক্ষেত্রে ইনসেন্টিভ অফ বোথ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার অফ ইপিএফও, আমরা জানি ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, তাদের কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট 4 ইয়ার্সে এখানে 30 লাখ ইউথ যারা বেনিফিটেড হবে, যেখানে
গভর্নমেন্ট কিন্তু কি করবে না একটা এখানে এই ইপিএফওর ক্ষেত্রে আমরা যেতে পারছি একটা ইনসেন্টিভ প্রোভাইড করবে না এমপ্লয়ির এন্ড থেকেও আবার এমপ্লয়ারের এন্ড থেকেও। আমরা জানি যারা ফর্মাল সেক্টরে জব করে থাকি সেখানে আমাদের স্যালারি থেকে একটা পোর্শন এই প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট হয় বা প্রভিডেন্ট ফান্ডে কাটা হয়, যেখানে এমপ্লয়ির স্যালারি থেকে একটা পার্ট কাটা হয় আর এমপ্লয়ারও কিন্তু সেম অ্যামাউন্টটা কন্ট্রিবিউট করে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও একটা আপডেট, গভর্নমেন্ট উইল রিইম্বার্স ইপিএফও কন্ট্রিবিউশন অফ এমপ্লয়ার আপ টু 3000 পার মান্থ ফর দ্য 2 ইয়ার্স ফর অল নিউ হায়ার্স। তো আবার যেটা আমরা দেখতে পাচ্ছি থার্ড যেটা স্কিম 3-তে আমরা দেখতে পাচ্ছি যে 3000 করে প্রথম 2 বছর কিন্তু গভর্নমেন্ট ইপিএফওর এই কন্ট্রিবিউশন কিন্তু প্রোভাইড করবে, যেখানে এক্সপেক্টেড টু জেনারেট 50 লাখ জব, যেখানে 50 লাখ জব এক্সপেক্ট করা হচ্ছে এই সেগমেন্টে। সাপোর্ট টু এমপ্লয়ার্স, যেখানে এমপ্লয়ার্সকে সাপোর্ট করার জন্য এমপ্লয়ার যারা তাদের বিহাফে এমপ্লয়ারের বিহাফে এখানে ইপিএফওতে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট 3000 টাকা কিন্তু 2 বছর 3000 টাকা 2 বছর প্রত্যেক মাসে কিন্তু প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এমপ্লয়ারের জন্য কিন্তু বেনিফিটেড, যারা চাকরি দিচ্ছে তাদের জন্য বেনিফিটেড। ঠিক আছে, তাহলে এই 3টে স্কিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, স্কিম এ, স্কিম বি অ্যান্ড স্কিম সি। ঠিক আছে, এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি 20 লাখ ইউথস উইল বি স্কিলড ওভার 5 ইয়ার্স পিরিয়ড, যেখানে গভর্নমেন্ট বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে আমরা জানি যে একটা স্কিম তো রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। ঠিক আছে, যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও 20 লাখ ইউথকে কিন্তু 5 বছর কামিং 5 বছরে এই স্কিল ট্রেনিং দেওয়া হবে। এছাড়াও 1000 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট উইল বি আপগ্রেডেড ইন হাব অ্যান্ড স্পোক অ্যারেঞ্জমেন্ট উইথ দ্য আউটকাম ওরিয়েন্টেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1000 আইটিআই, তোমরা অনেক সময় আইটিআই কলেজেসের নাম শুনে থাকবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে তাদের বিভিন্ন রকম ওরিয়েন্টেশন প্রোগ্রাম কিন্তু চালানো হবে তাদের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে। নেক্সট, কোর্স কন্টেন্ট অ্যান্ড ডিজাইন অ্যালাইড অ্যাজ পার স্কিল নিড ইন্ডাস্ট্রি। এবার যে তাদের যে সিলেবাস সেক্ষেত্রেও কিন্তু আমরা কিছু আপগ্রেডেশন দেখতে পাই, যেখানে ইন্ডাস্ট্রি রিকোয়ার্ড যে জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করার একটা কথা বলা রয়েছে। এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি, ফ্যাসিলিটেট হায়ার পার্টিসিপেশন অফ উইমেন ইন ওয়ার্কফোর্স থ্রু সেটিং আপ অফ ওয়ার্কিং উইমেন হোস্টেল ইন কোলাবোরেশন উইথ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড এস্টাবলিশিং ক্রিয়েচার্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্যাসিলিটেট হায়ার পার্টিসিপেশন অফ উইমেন ইন দ্য ওয়ার্কফোর্স, তাহলে যেখানে আমরা উইমেন পার্টিসিপেশন বাড়ানোর জন্য বিভিন্ন স্টেপস এখানে দেখতে পাচ্ছি, যেখানে হোস্টেল থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করে হোস্টেল এগুলো বাড়ানো, আর যাতে পার্টিসিপেশন যাতে উইমেন তাদেরকে আলাদা করে অ্যাকোমোডেট করা যায়, আর তাদের পার্টিসিপেশন যাতে বাড়ানো যায় সেই বিষয়ক একটা আমরা তথ্য এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও লোনস আপ টু 7.5 লাখ উইথ আ গ্যারান্টি ফ্রম গভর্নমেন্ট প্রমোট ফান্ডস এক্সপেক্টেড টু হেল্প 25,000 স্টুডেন্টস এভরি ইয়ার। তাহলে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 7.5 লাখ অবধি যে লোন দেওয়া হবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু গ্যারেন্টার থাকবে, এক্সপেক্টেড টু হেল্প 25,000 স্টুডেন্ট এভরি ইয়ার, যেটাতে এক্সপেক্ট করা হচ্ছে যে 25,000-এর মতো স্টুডেন্ট তারা কিন্তু বেনিফিটেড থাকবে প্রত্যেক বছর। ফিনান্সিয়াল সাপোর্ট ফর লোনস আপ টু 10 লাখ ফর হায়ার এডুকেশন ইন ডোমেস্টিক ইনস্টিটিউশনস। এছাড়াও যে এডুকেশন হায়ার এডুকেশনে 10 লাখ অবধি কিন্তু লোন এখানে দেওয়ার কথা বলা হয়েছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনস মানে দেশের অভ্যন্তরে, বাইরে অ্যাব্রড গেলে কিন্তু এই সাপোর্টটা পাওয়া যাবে না। ডিরেক্ট ই ভাউচার্স টু 1 লাখ স্টুডেন্টস এভরি ইয়ার অ্যান্ড অ্যানুয়াল ইন্টারেস্ট সাবভেনশনস অফ 3%, যেখানে সাবভেনশনও দেওয়া হবে ইন্টারেস্টের ক্ষেত্রে 3% কিন্তু ইন্টারেস্ট গভর্নমেন্ট এখানে প্রোভাইড করবে। ধরে নাও যদি 8% রেট অফ ইন্টারেস্ট হয়, সেক্ষেত্রে 3% গভর্নমেন্ট প্রোভাইড করছে, বাকি 5% কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই সাবভেনশন, ইন্টারেস্ট সাবভেনশন, যেখানে 3% গভর্নমেন্ট প্রোভাইড করছে। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সোশ্যাল জাস্টিস, ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিস, যেখানে বলা হয়েছে যে পূর্বদয়া বিকাশ ভি विरासत भी। ठीक है, যেখানে কি বলা হয়েছে বিকাশ ভি বিরাসত ভি, যেখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, প্ল্যান ফর এনভায়রনমেন্ট রিচ স্টেটস ইন ইস্টার্ন পার্টস কভারিং বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ফর জেনারেশন অফ ইকোনমিক অপরচুনিটিস টু অ্যাটেন বিকশিত ভারত। তাহলে গভর্নমেন্ট এখানে পূর্বদয়া বলে একটা প্ল্যান এনেছে, যেখানে বলা হয়েছে যে এদের বিকাশের জন্য পার্টিকুলার কিছু স্টেটস যেখানে অপরচুনিটিস রয়েছে, সেটা কি না বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ফর জেনারেশন অফ ইকোনমিক অপরচুনিটিস টু অ্যাটেন বিকশিত ভারত। এছাড়াও অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর উইথ ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল
নোড অ্যাট গয়া, ঠিক আছে। একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপ করা হবে অমৃতসর কলকাতা, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল নোড অ্যাট গয়াতে একটা ইন্ডাস্ট্রিয়াল নোড স্থাপনের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিকাশ যদি আমরা দেখি তাহলে ইকোনমিক অপরচুনিটিস ক্ষেত্রে এই স্টেটগুলোকে কিন্তু প্রায়োরিটাইজ করা হচ্ছে, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। অ্যালোকেশন অফ মোর দ্যান 3 লাখ crore স্কিমস বেনিফিটিং উইমেন অ্যান্ড গার্লস, এছাড়াও বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে উইমেন অ্যান্ড গার্লস যেখানে ফান্ড অ্যালোকেট করা হচ্ছে 3 লাখ crore। তাহলে এই অ্যামাউন্টগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান, যেখানে এই স্কিমের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সোশিও ইকোনমিক কন্ডিশন, যেটা ট্রাইবাল কমিউনিটিস যারা রয়েছে তাদের যে জীবন সাধন সেক্ষেত্রেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা চলছে, যেখানে 63,000 ভিলেজ বেনিফিটিং 5 crore ট্রাইবাল পিপল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ট্রাইবাল কমিউনিটিস তাদের সোশিও ইকোনমিক কন্ডিশনের ইমপ্রুভমেন্টের জন্য গভর্নমেন্ট নিয়ে এসে প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রামীণ অভিযান, ঠিক আছে। তো যেখানে টোটাল ভিলেজেস 63,000 গ্রামকে কভার করার চেষ্টা করা হবে, যেখানে 5 crore বা তারও বেশি ট্রাইবাল পিপল তারা কিন্তু এই স্কিমের বেনিফিট পেতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মোর দ্যান 100 ব্রাঞ্চেস অফ ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক উইল বি সেট আপ ইন দ্য নর্থ ইস্ট রিজিয়ন। তাহলে নর্থ ইস্ট রিজিয়নকে ফোকাস করা হচ্ছে, যেটা আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনকে সাপোর্ট করবে, যেখানে 100টারও বেশি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, তোমরা জানো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক যেটা কিনা পেমেন্টস ব্যাঙ্ক, আর এই পেমেন্টস ব্যাঙ্ক স্মল ফিনান্স ব্যাঙ্ক ভারতে খুবই নতুন, 2015তে কিন্তু আরবিআই এর ইন প্রিন্সিপাল লাইসেন্স প্রোভাইড করে। তো এখানে নর্থ ইস্ট রিজিয়নে এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে দিয়ে আমরা একটা ফিনান্সিয়াল ইনক্লুশন এটাকে অ্যাচিভ করার একটা চেষ্টা চালাচ্ছি, এই বাজেটের মধ্যে তার একটা কিন্তু উল্লেখ রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ কে একটা কি করা হচ্ছে, ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে 15,000 crore উইল বি অ্যারেঞ্জ ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025-24। তাহলে এখানে একটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে 15,000 কোটি টাকার একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ রেকগনিশন অ্যাক্ট অনুযায়ী, যেখানে তাদের ক্যাপিটাল বানানোর জন্য, ক্যাপিটাল ফর্মেশনের জন্য বলতে পারো যে একটা ফান্ড কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর তোমরা যেহেতু জানো যে অন্ধ্রপ্রদেশ বিহারের জন্য কিন্তু একটা ফান্ডিং এখানে আমরা দেখতে পাচ্ছি, আর যেহেতু সরকার একটা কোলিয়েশন গভর্নমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে অন্ধ্রপ্রদেশ আর যে বিহারের যে রুলিং পার্টি তারা কিন্তু সাপোর্ট দিয়েছে গভর্নমেন্টকে, ঠিক আছে। কারণ এইবার কিন্তু এই একচ্ছত্রভাবে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা কোনো পার্টি কিন্তু অর্জন করতে পারেনি, আর সেন্ট্রালে একটা কোলিশন গভর্নমেন্ট গঠিত হয়েছে, যেখানে অন্ধ্রপ্রদেশ আর বিহারের যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাপোর্টেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তো সেই জন্য আমরা বলতে পারো যে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও কিন্তু একটা আমরা ফান্ডিং দেখতে পাচ্ছি, ফিনান্সিয়াল সাপোর্ট 15,000 crore, যেটা কিন্তু দেওয়া হচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ারে, ঠিক আছে। তো চলো এবার নেক্সট আমরা দেখে নিই, ঝটপট আমরা এবার শেষ করব, আরও ইম্পর্টেন্ট ফ্যাক্টস তো রয়েছে। এছাড়া ন্যাচারাল ফার্মিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ন্যাচারাল ফার্মিং যেটাকে তোমরা বলতে পারো যে অর্গানিক ফার্মিং, সেটার উপরও কিন্তু ফোকাস করা হচ্ছে। 1 crore ফার্মার অ্যাক্রস দ্য কান্ট্রি উইল বি ইনিশিয়েটেড ইন্টু ন্যাচারাল ফার্মিং সাপোর্টেড বাই দ্য সার্টিফিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং ইন দ্য নেক্সট 2 years। তাহলে আজকাল আমরা কিন্তু এই অর্গানিক ফার্মিংয়ের উপর অনেক বেশি ফোকাস করছি, যেটা এই গভর্নমেন্টের বাজেট প্ল্যানের মধ্যেও কিন্তু সেটা প্রকাশিত, যেখানে 1 crore ফার্মারকে এনকারেজ করা হবে এই ন্যাচারাল ফার্মিংয়ের জন্য, যার সার্টিফিকেশন থেকে ব্র্যান্ডিং সেটাও কিন্তু এই 2 বছরের জন্য একটা সাপোর্ট কিন্তু গভর্নমেন্ট দিয়ে যাবে। এছাড়াও 10,000 নিড বেসড বায়ো ইনপুট রিসোর্স সেন্টার্স টু বি এস্টাবলিশড, যেখানে আমরা দেখছি 10,000-এর মতো বায়ো ইনপুট রিসোর্স সেন্টার যেটাকে এস্টাবলিশ করার কথাও বলা রয়েছে। শিম্প প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট, তারও ক্ষেত্রে কিন্তু সাপোর্ট দেবে, ফিনান্সিং সাপোর্ট দেবে। শিম্প মানে যেটা সামুদ্রিক, যে তোমরা জানো যে ছোটো ছোটো চিংড়ি, শিম্প ফার্মিং, এছাড়া প্রসেসিং এক্সপোর্ট উইল বি ফ্যাসিলিটেড থ্রু নাবার্ডকে এই রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে, এর ফিনান্সিং রিলেটেড সব ম্যাটার নাবার্ড এখানে দেখবে। নাবার্ড স্ট্যান্ডস ফর ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এছাড়াও ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, সেক্ষেত্রেও অ্যানাউন্সমেন্ট রয়েছে। ডিপিআই ফর কভারেজ অফ ফার্মার্স অ্যান্ড দেয়ার ল্যান্ডস ইন 3 years, ডিজিটাল ক্রপ সার্ভে ইন 400 ডিস্ট্রিক্টস।
এছাড়াও আমরা ইস্যুয়েন্স অফ জন সম্রাট বেসড কিষাণ ক্রেডিট কার্ড, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কিত কিন্তু একটা আপডেট দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই এমএসএমই রিলেটেড কিছু আপডেটস এখানে রয়েছে, যেখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই যে মুদ্রা যোজনা, যেখানে আমরা জানি তিনটে ক্যাটাগরিতে এখানে লোন দেওয়া হয়, শিশু, কিশোর অ্যান্ড তরুণ। মুদ্রা স্ট্যান্ডস ফর মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিনান্স এজেন্সি। তো এই মুদ্রা লোনের ক্ষেত্রে আমরা যে আপডেটটা এখানে দেখতে পাচ্ছি যে 20 লাখ, যেখানে এই লিমিট যেটা, যে কারেন্ট লিমিট তরুণের ক্ষেত্রে যেটা রয়েছে 10 লাখ, সেটাকে কিন্তু বাড়িয়ে কি করা হচ্ছে না 20 লাখ করা হচ্ছে। ঠিক আছে, 20 লাখ করা হচ্ছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে এই পয়েন্টটাও আমরা মনে রাখবো। এছাড়াও আমরা আরও যেটা দেখতে পাচ্ছি যে এখানে স্কিমস ফর প্রোভাইডিং ইন্টার্নশিপ অপরচুনিটিস ইন 500 টপ কোম্পানিজ টু 1 crore ইউথ ইন 5 years। তাহলে 1 কোটিরও বেশি যে ইউথ, তাদের জন্য একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম বিভিন্ন টপ 500 কোম্পানিজে তাদের যে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম, সেটা কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট করা হবে। এই বাজেটে কিন্তু তার অ্যানাউন্সমেন্ট রয়েছে এই আপকামিং 5 বছরের মধ্যে। অ্যালাওয়েন্স অফ 5,000 পার মান্থ অ্যালং উইথ ওয়ান টাইম অফ অ্যাসিস্ট্যান্স অফ 6,000 থ্রু দ্য সিএসআর ফান্ডস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডিং যেটা সেটাও করবে, যে অ্যালাওয়েন্স দেওয়া হবে কত 5,000 করে প্রত্যেক মাসে, আর অ্যালং উইথ আ ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স অফ 6,000। ঠিক আছে, তাহলে এই ইন্টার্নশিপ অপরচুনিটিস ক্ষেত্রেও আমরা একটা এখানে কি দেখতে পাচ্ছি, অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি। এছাড়া স্ট্যাম্প ডিউটি থেকে শুরু করে স্ট্রিট মার্কেটস, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, সেই সম্পর্কিত কিন্তু ডেভেলপমেন্ট এখানে রয়েছে বা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেটা কি না আরবান ডেভেলপমেন্টকে ফোকাস করে এখানে কিন্তু কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেরকম স্ট্যাম্প ডিউটি যেটা বলছে যে এনকারেজিং স্টেটস টু লোয়ার স্ট্যাম্প ডিউটিস ফর প্রপার্টি পারচেস বাই উইমেন। তাহলে এখানে বলা হয়েছে যে মহিলাদের নামে যদি প্রপার্টি পারচেস করা হয়, সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে যাতে ছাড় দেওয়া হয়, সেই জন্য একটা সাজেশনস কিন্তু এখানে রয়েছে, এনকারেজিং স্টেটস টু লোয়ার স্ট্যাম্প ডিউটি। তাহলে স্টেট যে স্ট্যাম্প ডিউটি চার্জ করছে, সেক্ষেত্রে একটা সাজেশনস রয়েছে যাতে সেটা কম করা হয় যদি মহিলার নামে প্রপার্টি পারচেস করা হয়। ঠিক আছে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে উইকলি হাট বা বিভিন্ন স্ট্রিট ফুড হাবস বা এরকম মার্কেট গঠন করার একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের ক্ষেত্রে 14 লার্জ সিটিজ উইথ পপুলেশন অ্যাবাভ 30 lakhs, সেখানে কি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। এছাড়া ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু অ্যানাউন্সমেন্ট রয়েছে। ঠিক আছে, তো বিভিন্ন যে প্রজেক্টস, যেটা ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সুয়েজ ট্রিটমেন্ট থেকে শুরু করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তো এই সম্পর্কিত বিভিন্ন প্রজেক্ট টোটাল 100টা লার্জেস্ট সিটিজের মধ্যে কিন্তু কভার করা হবে। তো সেই সম্পর্কিত কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। ঠিক আছে, এছাড়াও পিএম আবাস যোজনা আরবান 2.0, যেখানে বলেছে নিড অফ 1 crore আরবান পুয়ার অ্যান্ড মিডল ক্লাস ফ্যামিলিজ উইল বি অ্যাড্রেসড উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ 10 lakh crore, যেখানে 1 কোটি আরবান পুয়ার বা মিডল ক্লাস ফ্যামিলিকে আইডেন্টিফাই করার মধ্যে দিয়ে এখানে একটা ইনভেস্টমেন্ট করা হবে কত না 10 লাখ কোটি টাকা। ঠিক আছে, তো এই জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি পিএম আবাস যোজনার মধ্যে। এছাড়াও ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আরও অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে 11,111 crore ফর ইনফ্রাস্ট্রাকচার, যেটা জিডিপির 3.4%। তাহলে এরকম একটা প্রভিশন কিন্তু এই বাজেটে বলা রয়েছে। এছাড়া 1.5 lakh crore টু স্টেট অ্যাজ লং টার্ম ইন্টারেস্ট ফ্রি লোনস টু সাপোর্ট রিসোর্স অ্যালোকেশন। এছাড়াও পিএম গ্রাম সড়ক যোজনা, তাহলে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আরও একটা আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেখানে 25,000 রুরাল হ্যাবিটেশনস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে ইনফ্রাস্ট্রাকচার বা এই ফেজ 4 প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা will be launched to provide all weather connectivity to 25,000 রুরাল হ্যাবিটেশনস। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম সড়ক যোজনাতেও কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। ঠিক আছে, এছাড়াও কি রয়েছে ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, সেই সম্পর্কিত কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসাম, সিকিম, উত্তরাখণ্ড, এখানে কন্টিনিউয়াস কিন্তু ফ্লাড কিন্তু এফেক্ট করছে এই রিজিয়নগুলোকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ফ্লাড ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেখানে ফিনান্সিয়াল সাপোর্টের জন্য এখানে বাজেটে কত টাকা দেওয়া হচ্ছে, রুপিস 11,500 crore। ঠিক আছে, 11,500 crore কিন্তু এই ফান্ড অ্যালট করা হচ্ছে। ঠিক আছে, এছাড়াও অ্যাসিস্ট্যান্স ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন
প্রেসিপিটেশন ইন হিমাচল প্রদেশকে আমরা জানি যে এখানেও কিন্তু হিমাচল প্রদেশেও কিন্তু বিভিন্ন সময় এই ফ্লাড বা ক্লাইমেটের ইম্প্যাক্ট কিন্তু রয়েছে, সেখানে আবার রিকনস্ট্রাক্ট করতে পুনর্বাসস্থান দেওয়ার জন্য কিন্তু একটা অ্যাসিস্ট্যান্স গভর্নমেন্ট প্রোভাইড করছে এই বাজেটের মধ্যে দিয়ে, ঠিক আছে। এছাড়া ট্যুরিজমের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেভেলপমেন্ট অফ বিষ্ণুপদ টেম্পল করিডোর অ্যান্ড মহাবোধি টেম্পল করিডোর মডেলড অন কাশী বিশ্বনাথ টেম্পল করিডোর। তাহলে এই রিলেটেড একটা অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিষ্ণুপদ টেম্পল করিডোর অ্যান্ড মহাবোধি টেম্পল করিডোর ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। এছাড়া কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর রাজগীর উইল বি আন্ডারটেকেন হুইচ হোল্ডস রিলিজিয়াস সিগনিফিকেন্ট ফর হিন্দু, বুদ্ধিস্ট অ্যান্ড জৈন। তো যেখানে আমরা রাজগীরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন পূর্ণার্থী, যেটা বিভিন্ন ধর্মের হিন্দু, বুদ্ধিস্ট বা জৈন তারা ভিজিট করে, তো সেই রাজগীরের ডেভেলপমেন্ট নিয়েও কিন্তু এখানে একটা উল্লেখ রয়েছে। এছাড়া নালন্দা ছাড়াও উড়িষ্যার বিভিন্ন যে সিনিক বিউটি বা টেম্পল যেটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট রয়েছে এই বাজেটের মধ্যে দিয়ে, ঠিক আছে। এছাড়া ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘোষণা তো এখানে রয়েছে, যেখানে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড অফ 1000 করোড় রুপিস ইজ টু বি সেট আপ স্পেস ইকোনমি, ঠিক আছে। তো এছাড়াও অপারেশনালাইজেশন অফ দ্য অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ড ফর বেসিক রিসার্চ অ্যান্ড প্রোটোটাইপ ডেভেলপমেন্ট, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ড বলে একটা ফান্ড ক্রিয়েট করা হচ্ছে। এছাড়া প্রাইভেট সেক্টর ড্রিভেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যাট কমার্শিয়াল স্কেল উইথ ফিনান্সিং পুল অফ 1 লাখ করোড়, যেখানে 1 লাখ করোড়ের একটা ফান্ড ক্রিয়েট করা হচ্ছে, যেখানে প্রাইভেট সেক্টর ড্রিভেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের জন্য, ঠিক আছে। তাহলে আমরা মূলত বাজেট থেকে ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেও কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপর চলে আসবো কোথায় না, ট্যাক্স, ঠিক আছে, যেটা নিয়ে সব থেকে বেশি আমাদের কোশ্চেন্স থাকে আমাদের মনে, ঠিক আছে। তাহলে এই ট্যাক্স রিলেটেডও কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে, যেখানে ইনকাম ট্যাক্স বা ডিরেক্ট ট্যাক্স, যেটা ইনকাম ট্যাক্স যেটা কার পার্ট না ডিরেক্ট ট্যাক্সের পার্ট, সেই ক্ষেত্রে আমরা একটা স্ল্যাব দেখব আর এখানে কত কি স্ট্যান্ডার্ড ডিডাকশনস রয়েছে তো সেটাও বোঝার চেষ্টা করব। তাহলে রিভিউ অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, সিম্পলিফিকেশন অফ চ্যারিটিজ অ্যান্ড টিডিএস, লিটিগেশন অ্যান্ড অ্যাপিল, এছাড়াও ডিপেন্ডিং ইন দ্য ট্যাক্স বেস। তাহলে এখানে বিভিন্ন সেগমেন্টে কিন্তু আমরা যে এক্সিস্টিং যে ট্যাক্স রেট বা সেক্ষেত্রে কিন্তু সিম্পলিফাইড একটা স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছি এবছরের বাজেটের মধ্যে দিয়ে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন আপডেটস রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে এই জিনিসগুলো একটু ডিটেলে পড়ে নিতে পারো, ঠিক আছে, একটু দেখে নিতে পারো, ঠিক আছে, যে বিভিন্ন ক্ষেত্রে যে ট্যাক্সের কথা বলা রয়েছে, ঠিক আছে, ট্যাক্স এক্সামশনের কথা বলা রয়েছে, যেখানে এখানে যারা গোল্ড বা বিভিন্ন জুয়েলারিজ ভালোবাসো তো তাদের ক্ষেত্রে একটা কি খবর না, কি বলছে যে রিডিউস কাস্টম ডিউটি অন গোল্ড অ্যান্ড সিলভার টু 6% অ্যান্ড প্ল্যাটিনাম টু 6.4%, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড বা এই প্ল্যাটিনামের ক্ষেত্রে কিন্তু কাস্টম ডিউটি কিন্তু কমানো হয়েছে, ঠিক আছে, কাস্টম ডিউটি কিন্তু কমানো হয়েছে, ঠিক আছে। তো আমরা এবার ডিরেক্ট চলে যাব কোথায় না, আমরা ডিরেক্ট চলে যাব ইনকাম ট্যাক্সে। বাট তার আগে আরও কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাবলিশ অফ এঞ্জেল ট্যাক্স ফর অল ক্লাসেস অফ ইনভেস্টার্স। এঞ্জেল ট্যাক্স কি? এঞ্জেল ট্যাক্স মূলত চার্জ করা হয় এই স্টার্ট আপ কোম্পানিদের উপর, তো সেক্ষেত্রে কিন্তু এই এঞ্জেল ট্যাক্স আর থাকছে না। কি বলছে? অ্যাবলিশ এঞ্জেল ট্যাক্স ফর অল ক্লাসেস অফ ইনভেস্টার্স, ঠিক আছে, যেটা কিনা আমাদের দেশের স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে সাহায্য করবে। আর আমরা বাজেট স্পিচের সেটা কিন্তু তার একটা উল্লেখ দেখতেই পেরেছি যে যেখানে এমএসএমইকে প্রমোট করার একটা চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে ট্যাক্স রিলেটেড আপডেটসগুলো কিন্তু রয়েছে। নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটা এই স্ল্যাবটা তোমরা একটু বোঝার চেষ্টা করো যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিম্পলিফাইং নিউ ট্যাক্স রেজিম, যেটাকে খুবই সিম্পল রাখা হচ্ছে যে 0 to 3 লাখ অবধি যদি কারো ইনকাম থাকে সেক্ষেত্রে কোনো রকম কোনো ট্যাক্স নেই, যেটা হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি, সেটা হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি। এবার যদি আমরা আসি নেক্সট 3 লাখ টু 7 লাখ, সেক্ষেত্রে ট্যাক্স কত? সেক্ষেত্রে ট্যাক্স থাকছে হচ্ছে 5%, ঠিক আছে। 7 to 10 লাখসের ক্ষেত্রে কত না 10%, 10 to 12 লাখসের ক্ষেত্রে 15%, তারপরে থাকছে হচ্ছে 12 to 15
15 lakhs-এর ক্ষেত্রে 20% অ্যান্ড মোর দ্যান 15 লাখ সেক্ষেত্রে থাকছে 30%। বাট এখানে আরও একটা জিনিস বলা রয়েছে, সেটা কি স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে বলা রয়েছে 50,000 যেটা আগে ছিল সেটা থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশনটাকে বাড়িয়ে করা হয়েছে 75,000। তার মানেটা হচ্ছে এটা যে দেখো, যদি আমি ধরে নিচ্ছি তোমার ইনকাম 6 লাখ পার অ্যানাম, ধরে নিচ্ছি তোমার ইনকাম 6 লাখ পার অ্যানাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি যে 6 লাখ পার অ্যানাম যদি আমাদের ইনকাম হয়, সাপোজ 6 লাখ পার অ্যানাম যদি তোমার ইনকাম হয়, সেক্ষেত্রে কি দেখছি আমরা যে 0 to 3 লাখ সেক্ষেত্রে কোনো রকম ট্যাক্স নেই, ঠিক আছে। 0 to 3 লাখ কোনো রকম আমাকে ট্যাক্স দিতে হচ্ছে না, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল বা নীল। তারপরে যে 3 লাখ থেকে 6 লাখ, 3 লাখ থেকে 6 লাখ, তাহলে এই যে 3 লাখ টাকা, তার জন্য ট্যাক্স কত থাকছে, তার উপর ট্যাক্স আসছে হচ্ছে 10%, তার উপর ট্যাক্স আসছে কত না 10%। তাহলে এই যে 3 লাখের 10%, সরি 3 লাখের ওপর, সরি এখানে হচ্ছে 5%, 3 লাখ থেকে 6 লাখ এখানে থাকছে হচ্ছে 5%, ঠিক আছে। তাহলে এই যে 5% যেটা আমরা দেখতে পাচ্ছি 3 to, তাহলে এটা এই ব্র্যাকেটের মধ্যে, ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ে যাচ্ছে 3 to 7 লাখের মধ্যে, তাহলে 3 to 6 লাখ, তাহলে এখানে অ্যামাউন্টটা হচ্ছে কত, এখানে অ্যামাউন্টটা হচ্ছে আমার 3 লাখ। তাহলে এই 3 লাখের ওপর আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 5%, তাহলে 3 লাখের 10% যদি 30,000 হয়, তাহলে 5% হচ্ছে 15,000, তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে কত না 15,000। বাট এখানে বলেছে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ 75,000, তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু ট্যাক্স পে করতে হচ্ছে না, আমাকে কি না এই ট্যাক্সটা কিন্তু পে করতে হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এখানে বলেছে যে না 75,000 অবধি কিন্তু এখানে কি বলা আছে, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন করা রয়েছে ফর দ্য স্যালারিড এমপ্লয়ি। তাহলে যারা স্যালারিড পার্সন রয়েছে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সটা থাকলেও এখানে 5% স্ল্যাবের মধ্যে এটা চলে আসছে ঠিকই, এটা এই স্ল্যাবের মধ্যে চলে আসছে ঠিকই, বাট স্টিল আমাদের কিন্তু পে করতে হবে না, কারণ এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন বলে হয়েছে 75,000। তাহলে এই ট্যাক্সের অ্যামাউন্টটা যদি 75,000-এর মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ছাড় দেওয়া হয়েছে, বাট 75,000-এর ওপরে যদি উঠে যায় সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স পে করতে হবে। আশা করছি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখানে এবার আমরা চলে আসি ফান্ডস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আমরা চেষ্টা করলাম যতটা কভার করা যায় এই শর্ট টাইম ডিউরেশনের মধ্যে, তো আমি কভার করার চেষ্টা করলাম, বাট তোমরা কিন্তু এই প্রত্যেকটা যে কারেন্ট বাজেট তার তোমরা যদি এই পিডিএফটা পেয়ে যাও দেন ওয়েল অ্যান্ড গুড। আর পিডিএফটা পেতে অবশ্যই আমার টেলিগ্রাম একটা গ্রুপ রয়েছে রঞ্জন কুমার কুন্ডু স্যার পিডাব্লিউ বলে, তো সেই গ্রুপটা কিন্তু জয়েন করতে পারো, সেখানে আমি পিডিএফটা শেয়ার করব। এছাড়াও তোমাদের যা কিছু কোয়ারিজ আছে সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারো। আরও একটা জিনিস তোমাদের বলবো যে তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে এই ডিটেল পয়েন্টগুলো কিন্তু একটু দেখবে, ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু একটু দেখবে, যেই স্কিমগুলোর কথা বলা হয়েছে সেগুলো একটু ডিটেলে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে ফান্ডস অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এখানে 3টে ফান্ডস আমরা দেখতে পাচ্ছি, কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, আরেকটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট, ঠিক আছে। কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, আরেকটা কি না পাবলিক অ্যাকাউন্ট। তাহলে এই ফান্ডগুলো সম্পর্কে একটু তোমাদের আমি বলতে চাইবো, ঠিক আছে। তাহলে এই যে ফান্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ সেখানে কনসলিডেটেড ফান্ড এটা কি, ইট ইজ দ্য চিফ অফ অল অ্যাকাউন্টস, মানে এই যে 3টে ফান্ড রয়েছে তার মধ্যে থেকে সবথেকে বড় ফান্ড যেটা সেটা হচ্ছে এই কনসলিডেটেড ফান্ড, ঠিক আছে, সেটা হচ্ছে এই কনসলিডেটেড ফান্ড যেটা কিনা চিফ অফ অল অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি কন্টিনজেন্সি ফান্ড, যেটা হচ্ছে ফর এমার্জেন্সি পারপাস, আরেকটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট, যেখানে এই ফান্ড যেটা সেখানে গভর্নমেন্ট কি না অ্যাজ আ ব্যাংকার পারফর্ম করে। তাহলে এই ফান্ডগুলো সম্পর্কে চলো একটু জেনে নিই, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড, ঠিক আছে। কনসলিডেটেড ফান্ড এর আর্টিকেলটা তোমরা মনে রাখবে, আর্টিকেল 266(1), কন্টিনজেন্সি ফান্ড আর্টিকেল 266, সরি কন্টিনজেন্সি ফান্ড আর্টিকেল 267, আর পাবলিক অ্যাকাউন্ট আর্টিকেল 266।
ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখবে। কন্টিনজেন্সি ফান্ড, কনসলিডেটেড ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট। তাহলে আমরা যে দেখছি এই বাজেটের যে এই যে টাকাগুলো, সেটা ট্যাক্স হোক বা নন ট্যাক্স রিলেটেড ইনকাম হোক, ঠিক আছে, এই যে টাকাগুলো, সেই টাকাগুলো কোথায় আসছে? মূলত মনে রাখবে এই টাকাগুলো কিন্তু আসে কোথায় না, এই কনসলিডেটেড ফান্ডে। যেরকম এই ডেট পার্টের ক্ষেত্রে যদি ইন্টারনাল ডেটের কথা বলি, যেখানে গভর্নমেন্ট সিকিউরিটিজ, ট্রেজারি বিল, এই ফান্ডগুলোও কিন্তু মনে রাখবে কনসলিডেটেড ফান্ডে কিন্তু আসে। ঠিক আছে, তাহলে ট্যাক্স, নন ট্যাক্স, এই রিলেটেড ইনকাম থেকে শুরু করে যে টাকাগুলো এখানে গভর্নমেন্টের কাছে আসছে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে না, এই কনসলিডেটেড ফান্ডে কিন্তু যাচ্ছে। আর এখান থেকে টাকা খরচা করার আগে বা পরে পার্লামেন্টের কিন্তু অ্যাপ্রুভাল প্রয়োজন। মানে এখান থেকে 1 টাকাও যদি গভর্নমেন্ট খরচা করতে চায়, সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্টের অথরাইজেশন বা অ্যাপ্রুভাল কিন্তু প্রয়োজন হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। তো এই কনসলিডেটেড ফান্ড হচ্ছে চিফ অফ অল অ্যাকাউন্ট, আর কন্টিনজেন্সি ফান্ডটা হচ্ছে এমার্জেন্সি পারপাস, যেটা প্রেসিডেন্টের আন্ডারে থাকে। আর এই ফান্ড থেকে পয়সা খরচা করার আগে কিন্তু পার্লামেন্টের কোনো অ্যাপ্রুভাল প্রয়োজন করা হয় না, বিকজ অফ দ্য নেচার অফ দিস ফান্ড। এই ফান্ডটা রাখাই হয়েছে এমার্জেন্সি পারপাস। ধরো কোনো ফ্লাড বা এমার্জেন্সি কাইন্ড অফ সিচুয়েশন চলে আসলো, বা কোনো প্যান্ডামিক সিচুয়েশন চলে আসলো, যেটাকে হ্যান্ডেল করার জন্য গভর্নমেন্টের টাকার দরকার, তো তখন কিন্তু এই কন্টিনজেন্সি ফান্ড থেকে চাইলে গভর্নমেন্ট এই স্পেন্ডটা করতে পারে। বাট রিফিলিং, যখন পুনরায় এখানে টাকাটা রাখা হবে, সেটা কিন্তু কনসলিডেটেড ফান্ড থেকে টাকাটা আসবে, আর সেই সময় কিন্তু পার্লামেন্টে দেখাতে হবে যে এই টাকাটা কোথায় খরচা করা হয়েছে। ঠিক আছে, আগে 500 কারোর এর একটা ফান্ড কিন্তু এখানে রাখা হতো, যেটা কিন্তু বর্তমানে ইনক্রিজ করা হয়েছে। ঠিক আছে, তো এই কন্টিনজেন্সি ফান্ডটা হচ্ছে ইমার্জেন্সি পারপাস। আর পাবলিক অ্যাকাউন্ট, যেখানে আমি কি বললাম যে গভর্নমেন্ট অ্যাজ আ ব্যাংকার কাজ করে। আমরা এই যে প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে পেনশন ফান্ড বা ন্যাশনাল সেভিং স্কিম, তো বিভিন্ন গভর্নমেন্ট স্কিমে যে টাকাগুলো রাখছি, সেই টাকাগুলো কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টে আসে, যেই টাকাগুলো খরচা করার আগে বা পরে গভর্নমেন্টের কিন্তু পার্লামেন্টে কোনো এখানে পারমিশনের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এগেন আমরা বলতে পারি এই নেচার অফ দিস ফান্ড, যেখানে আমরা কি না গভর্নমেন্ট অ্যাজ অ্যাক্ট করছে অ্যাজ আ ব্যাংকার, যেখানে আমরা বিভিন্ন গভর্নমেন্ট স্কিমে এই টাকাটা ইনভেস্ট করছি। গভর্নমেন্ট কোথায় সেটা খরচা করছে, কি করছে, সেটা কিন্তু পার্লামেন্টে দেখানোর প্রয়োজন পড়ে না। তাহলে কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, আর হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট। মানে এটাকে যদি সহজ ভাষায় বলি তোমাদের, বা একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে তোমরা ইজিলি রিলেট করতে পারবে। ধরো তোমাদের বাড়িতে লকার রয়েছে, তো এই লকারে তোমরা তোমাদের ধরো মা বাবা সবাই টাকা রাখছে, তো সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড। ঠিক আছে, এবার আরও একটা জায়গা রয়েছে যেখানে কিছু টাকা রাখা হয়েছে, যে বিভিন্ন সময় ধরো কোনো বাড়িতে কোনো সিলিন্ডার, মানে এলপিজি সিলিন্ডার ডেলিভারি আসলো, বা কোনো আদার্স অনলাইন ডেলিভারি আসলো, সেটা যাতে তোমরা পেমেন্ট করতে পারো, তার জন্য একটা ফান্ড আলাদা করে রাখা রয়েছে। আর একটা হয়েছে পাবলিক অ্যাকাউন্ট। তাহলে তুমি যখন লকার থেকে টাকা বের করছো, ঠিক আছে, তখন কিন্তু তোমার মা বাবার পারমিশন নিতে হচ্ছে, যে মা আজকে আমি মুভি দেখতে যাব, তো আমার একটা টাকা চাই, যে 500 টাকা চাই বা 200 টাকা চাই। ঠিক আছে, এবার তুমি মুভি দেখতে যাচ্ছ, তার জন্য মা বাবার থেকে টাকা নিচ্ছ, সেই টাকাটা কোথা থেকে বার হচ্ছে না, এই লকার থেকে বার হচ্ছে। তাহলে তুমি কিন্তু পারমিশন নিয়েছো, ঠিক আছে, পারমিশন নিয়ে বের করেছো টাকাটা। এবার আবার যখন ফেরত এসছো বাড়ি, তো তখন মা বাবা জিজ্ঞেস করছে, আচ্ছা 500 টাকা যে নিলি, কত টাকা কি বেঁচেছে? তুমি বললে হ্যাঁ 50 টাকা বেঁচেছে। আবার সেই 50 টাকাটা কোথায় রাখা হলো? সেই লকারে কিন্তু রাখা হলো। তাহলে তুমি খরচা করার আগে আবার পরে তুমি কিন্তু তোমার মা বাবাকে বললে যে কোথায় টাকাটা খরচা হয়েছে, কত টাকা বেঁচেছে। ফাইন। এবার কন্টিনজেন্সি ফান্ডটা কি? ধরো তোমার বাড়িতে মা বাবা কেউ নেই, হঠাৎ বাড়িতে কোনো একটা অনলাইন ডেলিভারি আসলো, ঠিক আছে, এবার ধরো তোমার বাড়িতে 2000 টাকা আলাদা করে রাখা হয়েছে একটা জায়গায়, যে এরকম কোনো সিচুয়েশনে তুমি যেটা এই ডেলিভারি বয় বা এলপিজি সিলিন্ডারে তার ডেলিভারি, সেই পেমেন্টটা করতে পারো। তো ধরো তুমি তাকে 1000 টাকা পে করলে, ঠিক আছে, বাট এই পে করার জন্য কিন্তু তুমি কারো পারমিশন নিলে না। এবার যখন মা বাবা আসলো, তুমি তখন বললে যে হ্যাঁ এই 1000 টাকাটা এখানে খরচা হয়েছে। তখন আবার এই 2000 টাকাটা সেই জায়গায় রাখা হবে। এই 1000 টাকা আবার কি হলো না, এই লকার থেকে কোথায় রাখা হলো? সেই জায়গাটায় রাখা হলো যেখানে এই টাকাটা থাকে। 2000 টাকা সবসময় থাকে, ঠিক আছে, যেটা এমার্জেন্সি পারপাস। তাহলে খরচা করার পর কিন্তু তুমি জানালে যে টাকাটা কোথায় খরচা করলে, আবার সেখানে কিন্তু রিফিলিং হলো। এবার ধরো তুমি টিউশন করছো, টিউশন করে কিছু টাকা ইনকাম করছো, এবার সেই টাকাটা তুমি কোথায় খরচা করছো, কোন রেস্টুরেন্টে খাচ্ছো, কি মুভি দেখছো, সেটা বা কাকে গিফট করছো, তো সেই রিলেটেড কোনো কিন্তু ইনফরমেশন তুমি তোমার মা বাবাকে দিচ্ছ না, বা সেটা দেওয়ার প্রয়োজন বোধ করছো না, কারণ তুমি তোমার ইনকামের থেকে সেটা খরচা করছো। সেরকমই গভর্নমেন্টের ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টটা হচ্ছে অনেকটা সেরকম, যেখানে পার্লামেন্টকে কোনো
পার্লামেন্টের কোনো অ্যাপ্রুভাল নিতে হয় না পাবলিক অ্যাকাউন্ট থেকে টাকা খরচা করার আগে। কনসলিডেটেড ফান্ড সেটার নেচারটাই এরকম যে এমার্জেন্সি পারপাস একটা ফান্ড রাখা হয়েছে আলাদা করে, যেখান থেকে টাকা খরচা করার আগে বা মানে আগে তো পারমিশন নিতে হয় না, বাট খরচ করার পর যখন রিফিলিং হচ্ছে কনসলিডেটেড ফান্ড থেকে তখন সেটা কিন্তু জানাতে হয় পার্লামেন্টে। আর কনসলিডেটেড ফান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খরচা করার আগে ও পরে সব ক্ষেত্রেই পার্লামেন্টের অ্যাপ্রুভাল প্রয়োজনীয়। তো আশা করি তোমরা বাজেটটা বুঝতে পেরেছো। আর কারেন্ট বাজেটের ওপর যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটাও কিন্তু আমি প্রোভাইড করেছি, তোমাদের চেষ্টা করেছি যতটা সম্ভব প্রোভাইড করার। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাজেটের স্ট্রাকচারটা ভালো করে একবার দেখবে, তাহলে দেখবে যখন তারপর বাজেটটা পড়ছো সেটাকে আরও ভালো করে রিলেট করতে পারছো। ঠিক আছে, এখানে নেক্সট বাজেটের কিছু ইম্পর্টেন্ট সামারিজ দেওয়া রয়েছে, যেরকম এই বাজেটে সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টস বা পয়েন্টসগুলো একবার ডিসকাস করে নিয়ে আজকের সেশনটা আমরা এখানেই শেষ করব। যেখানে ইন্ডিয়াজ ইনফ্লেশন কন্টিনিউস টু বি লো, যেখানে বাজেটে বলা হয়েছে যে আমাদের যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটা লোই থাকবে, আর এটাকে একটা টার্গেট দেওয়া আছে যে 4% বা তার নিচে রাখার। এছাড়া PM's প্যাকেজ অফ 5 স্কিমস অ্যান্ড ইনিশিয়েটিভস আউটলে অফ 2 লাখ crore to facilitate employment, skilling and other opportunities। আমরা দেখলাম যে স্কিল রিলেটেড, এমপ্লয়মেন্ট রিলেটেড অনেক অ্যানাউন্সমেন্টই এখানে রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নিউ 109 হাই ইল্ডিং অ্যান্ড ক্লাইমেট resilience varieties of 32 fields and horticulture crops will be released, যেটা আমরা তোমরা জানো যে এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে না যে অর্গানিক ফার্মিং তার একটা প্রমোশন আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যে 109টা হাই ইল্ডিং অ্যান্ড ক্লাইমেট রিজাইলেন্ট ভ্যারাইটিস অফ 32 ফিল্ড অ্যান্ড হর্টিকালচার ক্রপস উইল বি রিলিজ, যেখানে বলা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের দরুন এগ্রিকালচার প্রোডাকশন আর বিং এফেক্টেড, সেখানে এই ক্লাইমেট রিজাইলেন্স কিছু এখানে সিডস যেটা গভর্নমেন্ট এখানে রিলিজ করবে বা করার চেষ্টা করবে। এছাড়াও আমরা দেখছি যে বাজেট ফোকাস করেছে এমপ্লয়মেন্ট, স্কিল অ্যান্ড MSME অ্যান্ড মিডল ক্লাসের ওপর। ঠিক আছে, বিকশিত ভারত যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 9টা প্রায়োরিটিস কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়াও আমরা স্পেশালি কিছু স্টেটের ওপর ফোকাস করা হয়েছে, যেরকম বিহার, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, এই স্টেটগুলোর ওপর কিন্তু ফোকাস করা হয়েছে। এছাড়া ফর কাল্টিভেশন বাই ফার্মার্স টু দ্য নেক্সট 2 years 1 crore ফার্মার্স অ্যাক্রস দ্য কান্ট্রি উইল বি ইনিশিয়েটেড টু দ্য ন্যাচারাল ফার্মিং, যেটা এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ন্যাচারাল ফার্মিংয়ের ওপর একটা ফোকাস করা হয়েছে। প্রভিশন অফ 1.52 lakh crore ফর এগ্রিকালচার অ্যান্ড অ্যালেড সেক্টর অ্যানাউন্স ফর দিস ইয়ার, যেখানে এগ্রিকালচার বা তার অ্যালেড সেক্টরে 1.5 লাখ করোড়ের একটা ফান্ড কিন্তু এখানে অ্যানাউন্স করা হয়েছে। এর পাশাপাশি 1000 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট উইল বি আপগ্রেডেড, এটাও আমরা দেখেছি। এছাড়া একটু আগেই তোমাদের বললাম যে গভর্নমেন্ট উইল ফর্মুলেট পূর্বোদয়া ফর দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট, যেটা কোথায় না বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো এটার উপর ফোকাস করেছে। 2.66 লাখ crore রুরাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং রুরাল ইনফ্রাস্ট্রাকচার মেড দিস ইয়ার। দ্য লিমিট অফ মুদ্রা লোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে তরুণ ক্যাটাগরিতে 10 লাখ থেকে কিন্তু 20 লাখ করা হয়েছে। আর ট্যাক্স রিজিমের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে 75,000 অবধি কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে। নেক্সট যে প্রিশিয়াস মেটালস লাইক গোল্ড, সিলভার টু বিকাম চিপার, কাস্টম ডিউটি যেখানে রিডিউস করা হয়েছে 6% আর 6.4%, এটাও আমরা দেখেছি। কর্পোরেট ট্যাক্স অন ফরেন কোম্পানিজ রিডিউস ফ্রম 40 to 35%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। তো এই পয়েন্টগুলো একবার তোমরা গো থ্রু করবে। ঠিক আছে, আর আশা করি তোমাদের বাজেটের স্ট্রাকচার, ফান্ডস, এই সমস্ত কিছুই ক্লিয়ার। আর যে ডেটাগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের বাজেট ক্লিয়ার হয়েছে। বাজেট সম্পর্কিত কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।